গল্প পিনকোড, লেখক এম এইচ রশিদ খান। মৌ রেস্টুরেন্ট বসে আছে 30 মিনিট যাবৎ। বাবা মা জবরদস্তি করে পাঠালো একটা ছেলের সাথে দেখা করার জন্য। যে ছেলের সময় জ্ঞান নাই সে কিনা আবার বিয়ে করবে ভাবতে অবাক লাগে। রেস্টুরেন্ট থেকে উঠে বের হয়ে যাবে দরজার সামনে গিয়ে পড়ে গেল। ব্যথাটা পেয়ে মৌ উচ্চস্বরে, অন্ধ নাকি, চোখ কি কপালে নিয়ে হাঁটেন? সরি ম্যাম, আমি একটু জলদির মধ্যে ছিলাম তাই। জলদির মধ্যে থাকলে কাউকে মেরে চলে যেতে হবে? আরে আপনি ভুল বুঝছেন, আমি কেন আপনাকে মারতে যাবো? আকস্মিকভাবে একটা ঘটনা ঘটে গেছে, এইখানে তো আমার কিছুই করার ছিল না। কিছু করার ছিল না, অন্তত সরি বলতে পারতেন। আপনি তো আমাকে সরি বলার সুযোগটা দিলেন না। লাগবে না আপনার সরি। মৌ নিচ থেকে উঠে বাসায় ফোন দিয়ে রাগান্বিত স্বরে বলল, যে ছেলের সময় জ্ঞান নেই তোমরা আমাকে ওই ছেলের সাথে দেখা করতে বলেছ। মা রাগারাগি করিস না, একটু অপেক্ষা কর, চলে আসবে। কিছু যদি মনে না করেন, আপনার নাম কি মৌ? মা তোমাকে একটু পর কল দিচ্ছি। ওকে। কি জানি বলছিলেন? বলেছি আপনার নাম কি মৌ? হ্যাঁ, কিন্তু আপনি জানেন কি করে? কারণ আপনি যার সাথে দেখা করতে এসেছেন উনিটাই আমি। ওহ ভাই মুঝে মারো। ওহ আল্লাহ, এই ছেলের দেখি অনেক সমস্যা। কিছু বললেন? না কিছু বলি নাই। আমি একটা মেয়ে হয়ে এখানে বসে আছি, 1 ঘন্টার উপর আপনার এইমাত্র আসা তর উপর এসে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। সবকিছুর জন্য সরি। রাখেন আপনার সরি আপনার কাছে। এই সরি অন্য কারোর জন্য তুলে রেখেন, আমার আপনাকে একদম পছন্দ হয়নি, সুতরাং অন্য জায়গায় চেষ্টা করুন। আমার কথাটা একটু শুনেন। জি বলেন। যেহেতু পছন্দ হয় না, এর দেখা হবে না কখনো, 1 কাপ কফিতে খেতে পারি। ওকে। ধন্যবাদ রাজি হওয়াতে। ওকে। আপনি কি সবসময় রেগে থাকেন? আপনার মতো হয়তো এমন মানুষ সবসময় পাওয়া যায় না, তাই সবসময় রেগেও থাকা হয় না। বুঝতে পেরেছি আপনি খুব বিরক্ত হচ্ছেন আমার উপর। কে বলছে বিরক্তি হচ্ছি? আমার কথাবার্তা সবসময় এমন ধরনের। আচ্ছা, কিছু জানতে পারি আপনার ব্যাপারে? আর কি জানার আছে? আপনাকে তো আমি পছন্দ করি নাই, তাহলে জেনে কি করবেন? জেনে রাখা ভালো, ভবিষ্যতে কখনো কোনো মেয়েকে পছন্দ করলে বলতে পারবে এমন ক্যারেক্টার একটা মানুষের সাথে পরিচয় হয়েছিল আমার। ওকে। শেষ ইচ্ছে, আপনার কি এর করার এত কখনো দেখা হবে না? জি। আমার একটা বয়ফ্রেন্ড আছে, একটু মাফিয়া টাইপের, সবসময় পোলাপান নিয়ে ঘুরেফেরা করে। ও খুব ভয়ানক তাহলে? জি, সেজন্য তো আপনাকে বললাম আপনাকে আমি পছন্দ করি না। বুঝতে পারছি, আপনি তাহলে আমার জান বাঁচালেন। জি। আচ্ছা, আপনার বয়ফ্রেন্ড নাম কি? কালা মারুফ। কি অদ্ভুত নাম। একে তো মাফিয়া, তার উপর কালা মারুফ, নাম শুনলে মানুষ ভয় পাবে। হুম। আচ্ছা, আমি তাহলে উঠি, যদি কালো মারুফ হয় দেখে তাহলে আমাকে মেরে ভর্তা বানিয়ে ফেলবে। খুব ভালো, আপনি চলে যান এইখান থেকে। আমি চলে আসার পর মৌ আমাকে বোকা ভেবে অনেক হাসলো। কিন্তু মৌ জানতো যে রেস্টুরেন্ট বসা সে রেস্টুরেন্ট মালিক, আমি নিজে ওই জায়গায় সিসি ক্যামেরা সব দেখা যায়। কিন্তু একটু অবাক হওয়ার মতো ঘটনাটা ঘটলো, অথচ আমি বুঝতে পারলাম না আমার পিছনে কয়েকজন বসেছিল, তারা অভ্যাস থেকে একটু পর পর একটা পেপার উঠিয়ে উঠিয়ে মৌকে জানি দেখাচ্ছে, আর সেটা দেখে আমাকে মৌ কালো মারুফের কথা বলছে। পিছনে তাহলে যারা বসেছিল তারা সবাই মৌয়ের বন্ধু বান্ধব। সিসি ক্যামেরা সবকিছু দেখার পর সাথে সাথে আম্মুকে কল দিয়ে বললাম, মা আমার খুব পছন্দ হয়েছে মেয়েকে। আলহামদুলিল্লাহ। তাহলে বাবা আগামী মাসের কথা বলে দিই? না মা, 10 দিনের মধ্যে আমি বিয়েটা করতে চাই। আমার কিছু কাজ আছে, ভারত যেতে হবে, তাই ভাবলাম বিয়ের পর মৌকে সাথে করে ঘুরে আসলাম, একসাথে 2 কাজ হয়ে গেল। তাহলে তো ভালো হয়েছে। তুমি তাদেরকে কে বলে দিও 10 দিনের মধ্যে ব্যবস্থা করতে। ঠিক আছে। মেয়েদের পরিবারে জানানোর দায়িত্ব মায়ের উপর। মায়ের সাথে কথা বলে বাবাকে কল দিলাম। কোথায় আছেন আপনি? এই তো রাস্তার মোড়ে। বাবা, মেয়ে আমার পছন্দ হয়েছে, আপনি মেয়ের বাবাকে বলে দিন। বলে দিব, কিন্তু তুই তো বলে দিলি মৌয়ের বাবা আমার সাথেই আছে। লজ্জা কয়টা কেটে দিলাম। আজ ঘূর্ণিঝড় হবে মৌদের বাসায়। মৌ ভাবছে এই বিয়ে হবে না, কিন্তু আমি এই বিয়ে করবই। মৌয়ের মিষ্টি হাসি, তার সাথে লুকিয়ে লুকিয়ে মিথ্যা কথা বলা, এই সব কিছু কেমন জানি মন ছুঁয়ে গেল। বিকাল ঘনিয়ে রাত হয়ে গেল, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে রুমে যাবো, ঠিক তখনই পিছন থেকে মা আমাকে ডাকলো। রাশেদ, তোরে নাকি মৌ বারবার কল দিচ্ছি, রিসিভ করছিস না? মোবাইল তো আমার সাথে নেই। মোবাইল হাতে নিয়ে জলদি কল দে আমাকে, মেয়েটা বারবার কল দিচ্ছে কল রিসিভ করার জন্য। আচ্ছা দিচ্ছি।
রুমে গিয়ে মোবাইল হাতে নিয়ে দেখলাম 35টা কল। একটা SMS দিয়ে রেখেছে যে আমি মৌ। কল না দিয়ে SMS দিলাম। এত মিস করেন আমাকে, এতগুলো কল দিলেন। মেসেজ দেখে সাথে সাথে আমাকে কল দিল। আপনি দেখি মহাবিপদ সংকেত না দিয়ে হুট করে একটা ডিসিশন নিয়ে নিলেন। এইখানে সংকেতের কি আছে? শুভ কাজে দেরি করতে নেই মুরব্বীরা বলতো। তাহলে মুরব্বীদের নাতি নাতনিদের বিয়ে করে ফেলেন। সেইটা তো করছি। যেমন? অবশ্যই আপনার দাদা ছিল, তারপর আপনার বাবা, তারপর আপনি, সুতরাং সবশেষে তো আপনি নাতনি হলেন। আমি এই বিয়েতে রাজি না। কেন? কালো মারুফকে ভুলতে পারছেন না? আমার কালো মারুফ সাদা মারুফ কিছুই নাই। আমি এখন বিয়ে করতে চাই না। কিন্তু আমি তো চাই। আপনি চাইলে হবে? আমি কবুল বলবো না। সেইটা না হয় কাজে উপর ছেড়ে দিলাম, আপনার মুখ দিয়ে কিভাবে স্বীকার করাই। আপনি সত্যি একটা বিরক্তিকর। আপনাকে বারবার বলছি আমি বিয়ে করতে প্রস্তুত না। দেখেন, আমার আম্মু বাসায় একা থেকে, বাবা ব্যবসা করে, আর আমি সারাদিন অন্য কাজে ব্যস্ত। সব মিলিয়ে আম্মুকে কোম্পানি দেওয়ার জন্য আপনি পারফেক্ট। আপনার সাথে কথা বলাটাই আমার মূল্যবান সময় নষ্ট হলো। রাগ নিয়ে মুখ কলটা কেটে দিল। আমার মুখে দুষ্টুমি একটা হাসি ফুটে উঠল। বাহিরে তাকিয়ে দেখি খুব সুন্দর একটা চাঁদ উঠেছে, সাথে 1 কাপ চা, রোমান্টিক একটা গান, সব মিলিয়ে রাতটা ভালোই কেটেছে। সকালে ঘুম থেকে উঠে চললাম রেস্টুরেন্ট, হঠাৎ পথ আটকে বসলো একটা বোরকা পরা মেয়ে। রিক্সা উঠেন, কথা আছে আপনার সাথে। আরে আপাকে আপনি? আমি ওই রকম ছেলে না। সরি ভাইয়া, আমি ওই রকম মেয়ে না। মুখের পর্দাটা সরিয়ে দেখালো। মৌ বোরকা পরে এসেছে আমার সাথে কথা বলতে। আমি দেখে তো অবাক। আপনি বোরকা পরে? আগে গাড়িতে উঠেন, পরে কথা বলা যাবে। তা না হলে কেউ দেখে ফেলবে। দেখলে কি হয়েছে, আমি আমার হবু স্ত্রীর সাথে কথা বলি। বেশি কথা না বলে জলদি উঠেন। রিক্সা ওঠার পর আর আমার কোনো কিছুই মনে ছিল না। হঠাৎ নিজেকে আবিষ্কার করলাম 4 দেয়ালের অন্ধকার এক পুরনো বাড়িতে। রিক্সা ওঠার পর কি হয়েছে, এখানে কিভাবে এসেছি কিছুই জানি না। যখন উঠতে যাব তখন দেখি আমার হাত পা বাঁধা। জোরে চিৎকার করলাম, কিন্তু মনে হলো আমার কথার শব্দ আমি ছাড়া কেউ শুনতে পায় নাই। পুনরায় চিৎকার দেওয়ার পূর্বে কে জানি গান ধরলো। খুব পরিচিত কণ্ঠ, খুব পরিচিত একটা গান। আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। খুব ভয় লাগতেছিল। হঠাৎ দেখতে পেলাম মৌকে। মৌকে দেখে জিজ্ঞেস করলাম, তোমারই কিছু করে নাই তো? কে কি করবে আমাকে? মানে? মানেটা সহজে, এখানে আপনাকে বেঁধে রেখেছি আমরা 4 জন মিলে। কি তুমি? কেন বিশ্বাস হচ্ছে না? শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও আছে আমাদের কাছে, চাইলে দেখে নিতে পারেন। মৌয়ের কথা শুনে হাসি চলে আসলো। আমার হাসির আওয়াজ শুনে আরো 3 জন বের হয়ে আসলো। তারা 4 জন নিয়ে তাদের দিক তাকিয়ে একটু বিস্মিত হলাম। জিজ্ঞেস করলাম, আমাকে এইখানে বেঁধে রাখার কারণ? বিয়ে। বিয়ে করা কি অপরাধ? অপরাধ না, তবে কেউ বিয়ে করতে না চাইলে তাকে জোর করা অপরাধ। সত্যি করে বলেন, এইখানে আমাকে বেঁধে রেখেছেন কেন? আপনি নিজেকে প্রশ্ন করেন, কেন বেঁধে রেখেছি? ও, বুঝতে পারছি। তো কিভাবে জানলেন? আপনাকে যেহেতু এখানে বেঁধে রাখতে পেরেছি, তাহলে হয়তো ওইটা জানা তেমন আমারই কিছু না। তারা এইখানে বেঁধে রাখার কারণ আমি আন্ডারগ্রাউন্ড পুলিশ অফিসার। কিন্তু বেঁধে রাখার কারণটা ঠিক বুঝলাম না। জিজ্ঞেস করলাম, সবকিছু জানার পর বেঁধে রাখার কারণ? সেই দিন একটা বখাটে ছেলে একটা মেয়েকে এসিড মারার চেষ্টা করেছে। আপনি নাকি ছেলেটাকে গ্রেপ্তার করেছেন, কিন্তু 2 দিন পর শোনা গেছে ছেলেটা জেলে নেই। আপনি ঘুষ নিয়ে ছেলেটাকে ছেড়ে দিয়েছেন। তো সেজন্য বেঁধে রেখেছ? না, এই কেসের আগে আপনি আরো অনেকগুলো আসামিকে ছেড়ে দিয়েছেন ঘুষ খেয়ে। গিভ মি এ চান্স টু এক্সপ্লেন। আমি ভেবে পাই না আমার বাবা আপনার মতো বিশ্রী একটা মানুষের সাথে আমার বিয়ে ঠিক করেছে। আরে আমার কথাটা শুনো। কি বলবেন আপনি, আর কি বা বলার আছে? একটু পর আমার ইউনিট চলে আসবে। কারণ আমি যদি অজ্ঞান হয়ে যাই, তার সাথে সাথে আমার ইউনিট জেনে যায়। আমার হাতের ঘড়ি যে দেখছেন, সেটা ঘড়ি না, একটা ডিভাইস। অজ্ঞান হওয়ার সাথে সাথে চালু হয়ে যায়। সবাই আমার কথা বিস্মিত হয়ে যায়। আমি চুপ করে শুধু এইটুকু বললাম, যাদেরকে আমি ছেড়ে দিয়েছি তারা আর কেউ বেঁচে নেই। এই কথা শুনে তারা 4 জন মেয়ে ভয় পেয়ে বিচলিত হয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, স্যার ভুল হয়ে গেছে। আমি আর একটু বিস্মিত করার জন্য বললাম, যাদেরকে আমি মেরেছি তাদের প্রত্যেকে থেকে লক্ষ লক্ষ টাকা ঘুষ খেয়ে ছেড়ে দিয়েছি, তারপর আমার মুখোশধারী শয়তানের রূপ দেখিয়েছি। এই কথাটা শোনার পর মৌ বলল,
তার মানে আপনি সত্যি ঘুষখোর? হ্যাঁ, আমি ঘুষখোর। এই ঘুষের টাকায় আমি এতিমের লালন পালন করি। কারণ যাদের থেকে আমি ঘুষ নিই তারা ওই ছেলে মেয়েদেরকে এতিম করেছে। আজ যদি তাদের পরিবার বেঁচে থাকতো হয়তো তারা এতিম হতো না। সেজন্য জানোয়ারগুলো থেকে টাকা নিয়ে তাদের মাঝে বিলিয়ে দেই। মৌ আমার কথা শুনে স্তব্ধ হয়ে রইল। হঠাৎ আমার ইউনিট চলে আসলো। আমার ইউনিটে সবার মেজাজ খিটখিটে থাকে সবসময়। পিছন দিক দিয়ে এসে সবাইকে বলল হাত উপর করার জন্য, কিন্তু মৌ হাত উপর করে নাই। পিছন থেকে একজন এসে মৌকে আঘাত করলো, আমি তা দেখে সহ্য করতে পারিনি। আমার ইউনিটের একজন সদস্য এসে আমার হাতের বাঁধন খুলে দিল। আমি ছুটে গিয়ে মৌকে ধরলাম। মৌয়ের চোখে পানি দেওয়ার পর জ্ঞান ফিরল আর আমি উঠে আমার ইউনিটের ওই ছেলেটা ধরে একটা থাপ্পড় দিলাম। আমার এই থাপ্পড় দেখে সবাই ভয় পেয়ে গেল। তারপর বললাম, সরি রে সৃজন, থাপ্পড় দিতে হলো। তুই জানিস এইটাকে? না স্যার, মাথা নিচু করে। এইটা তোর ভাবি। সৃজন যখন শুনল যে এইটা আমার অবস্থি, সৃজন সব ভুলে মৌয়ের কাছে এসে বলল, ভাবি ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। ইট ওকে। মৌ আমার দিক রাগান্বিত ভাব নিয়ে তাকিয়ে বলল, আপনি কেন বললেন আমি আপনার স্ত্রী? আমি তো স্ত্রী বলি নাই, বরঞ্চ সৃজনকে বলেছি এটা তোর ভাবি। ওই তো একই কথা হলো। বলেছি জলদি বিয়ে করার ইচ্ছে আছে। মোটেও না, আপনার মতো ছেলেকে আমি কখনোই না। সৃজনকে বললাম তাদের প্রত্যেক বাসায় পৌঁছে দিয়ে আসো আর আমি মৌকে বাড়িতে দিয়ে আসি। চারদিক অন্ধকার পুরানো বাড়ি থেকে বের হয়ে একটা রিক্সা নিলাম। দুজনে এক রিক্সা করে যাচ্ছি, খুব ভালোই লাগছিল। মৌ আমার পাশে বসা, তার মধ্যে মৌ ভয়ে ভয়ে আমার দিক তাকাচ্ছে। আমি কৃত্রিম একটা হাসি দিয়ে বললাম, সাথে একটা চোখ মেরে, কি হয়েছে, কি নিয়ে টেনশন করো? কিছু না। এখনো ভয়টা কাটা নেই? কি আমি আর ভয় মাথায় ঠিক আছে? যদি ভয় পেতাম তাহলে কি আপনাকে কিডন্যাপ করতাম? কিডন্যাপের কথা শুনে রিক্সা চালক মামা ফিরে তাকায় আমাদের দিক। মামা রিক্সা এক কোণায় নিয়ে থামিয়ে দিল দৌড়। অবাক হয়ে তাকিয়ে রইলাম, কি হলো, এইটা উনি দৌড় দিল কেন? সম্ভবত কিডন্যাপের কথা শুনে। পরে কি আর করার, রিক্সা থেকে নেমে মৌয়ের দিক হাত বাড়িয়ে বললাম, আসো। মৌ আমার দিক তাকিয়ে মুখটাকে ভেঙচি দিয়ে বিপরীত দিক দিয়ে নেমে আসলো। পরে দুজন কোলাহল রাস্তা আনমনে হাঁটতে লাগলাম। হাঁটি হাঁটি পাপা করে মৌদের বাসার সামনে চলে আসলাম। মৌয়ের উদ্দেশ্য বললাম, বাই বলবা না? বাই বললে কি হবে শুনি? কিছুই হবে না, জলদি যাও, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নেও। ফ্রেশ হব না, আমার ইচ্ছা। ওকে বাই। বাই না চাই। কিছু বললা? বলেছি যে বাড়িতে আসেন। যদি কেউ কিছু মনে করে? কেউ কিছু মনে করবে না, বরঞ্চ আপনাকে তো আমি সহ্য করতে পারবো না মনে মনে। কিছু বললেন না যে? কি বলবে, আপনার ইচ্ছা, আসলে আসেন। চলো তাহলে এক গ্লাস পানি খেয়ে চলে আসবো। ওই যে মোড়ে একটা ছোট্ট দোকান দেখা যায়, ওখানে পানি আছে, খেয়ে চলে যান। মৌয়ের কথা শুনে থমকে গেলাম। মেয়েটা আমার সাথে মজা করলো। মজা দেখবো, বিয়েটা করে নেই তারপর। মৌকে বাসায় পৌঁছে দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, কিন্তু বাড়িতে যাওয়ার আগে ইউনিট লিডার কল দিল। রাশিদ, কোথায় আছো তুমি? স্যার, আমি এখন রাস্তায়। জলদি গোপনীয় জায়গায় চলে আসো। ওকে স্যার। বাড়ির পথে না গিয়ে গোপনীয় জায়গায় চললাম, যে জায়গায় শুধু আমাদের ইউনিটের দল যেতে পারে। যথাসময়ে জায়গা মতো পৌঁছায়, কিন্তু সেখানে শুধু আমি না, আমার আগে পুরো ইউনিট পৌঁছে আছে। স্যার আমাকে দেখে বলল, সামনে আসো। জি স্যার। একটা গুরুত্বপূর্ণ মিশন, এটা আমাদের মাঝেই থাকা উচিত, জানি কেউ না জানতে পারে। জি স্যার। স্যার সবার উদ্দেশ্য বলল, এই মিশনের নাম হবে পিনকোড। সবাই নামটা শুনে বিস্মিত হয়ে তাকিয়ে রইল স্যারের দিক। আগ্রহ সহকারে জিজ্ঞেস করলাম, স্যার নামটা একটু অন্যরকম মনে হচ্ছে। মিশনটাও অন্যরকম, এই মিশনে অনেক ক্ষতি হতে পারে আমাদের। স্যার ঠিক বুঝলাম না। কারণ যে জিনিসের রহস্য খুঁজে বের করতে হবে সেটা একটা পিনকোড আছে। কি হতে পারে সেই পিনকোড দিয়ে? সেইটা অজানা, সেটাকে জানতে হবে। পিনকোডের নাম্বার কি স্যার? 4,56,321। এটার রহস্যটা খুঁজে বের করতে হবে। স্যার আপনি এই কোড পেলেন কোথায়? কিছুদিন আগে যখন একটা মেয়েকে এসিড মারতে চেয়েছে একটা ছেলে, তুমি ওই ছেলেকে গ্রেফতার করার পর তাকে ছেড়ে দিয়ে ভুল করেছো। স্যার আপনি তো জানেন, দেখে আমি ছেড়ে দিই, সে এই পৃথিবী ছেড়ে চলে যায়। সেইটা তো বড় ভুল হয়েছে, ওই ছেলে থেকে পিনকোড পাওয়া গেছে।
আর ওই ছেলেকে জানো? না স্যার। হীরা ব্যবসায়ী রবিনের নাম শুনেছ? যে মেয়েদেরকে জোর করে হীরা মুখে ঢেলে দেয়, তারপর ওই মেয়ের পুরো শরীর কেটে হীরা খুঁজে বার করে। জি স্যার, কিন্তু কখনো দেখি নাই। আজ পর্যন্ত রবিনকে কেউ দেখে নাই। আপনি কিভাবে জানলেন যে সে রবিনের ছেলে? কারণ ছেলেটার মানিব্যাগ থেকে আরো অনেক তথ্য পাওয়া গেছে, আর সেই তথ্য অনুযায়ী যদি সে রবিনের ছেলে হয়ে থাকে, তাহলে যদি কখনো জানতে পারে যে তার ছেলেকে তুমি মেরেছে, তাহলে খুব ভয়ানক কিছু হবে। স্যার, এটা নিয়ে আপনি টেনশন করার দরকার নাই, দেখেন সামনে কি হয়। আমি জানি তোমার কিছু হবে না, তবে সতর্ক থাকা ভালো। স্যার, আমার শেষ একটা কথা জানার ছিল। বলো। স্যার, এই পিন কোড কি এমন হতে পারে? সঠিক কিছু বলতে পারছি না, তবে ধারণা করা যায় যে এই পিন কোড হয়তো এমন কিছু আছে যা রবিনের জন্য মারাত্মক হয়ে দাঁড়াতে পারে, আর আমরা সেটা চাই। ঠিক আছে স্যার। স্যার সবাইকে বললো চলে যেতে, আমাকে রেখে দিল। সবাই যাওয়ার পর স্যার আমাকে রেখে বলল, মেয়েটা দেখতে কেমন? স্যার, কোন মেয়ে? যে মেয়ে তোমাকে কিডন্যাপ করলো। হাসি দিয়ে। স্যার, মাশাআল্লাহ, অনেক সুন্দর, মুখিয়ে একটা হাসি দিয়ে। সাবধানে থেকো, কারণ তোমার হবু স্ত্রী তোমার চেয়ে বেশি চালাক, দুষ্টুমি করে। ওকে স্যার। হেসে হেসে গোপনীয় জায়গা থেকে বের হয়ে আসলাম, কিন্তু একটা ভাবনা থেকেই যাচ্ছে, পিন কোড ঠিক এদের হতে পারে, আর স্যার এটা নিয়ে এত উত্তেজিত কেন? মৌকে একের পর এক কল দিয়ে যাচ্ছি, কিন্তু কোনোভাবে সে কল উঠেছে না। 2 দিন পার হয়ে গেল এইভাবে। হঠাৎ তৃতীয় দিন মৌ আমাকে কল দিল। তখন মোবাইল হাতে নিয়ে বললাম, কি হয়েছে তোমার? কল দিয়ে যাচ্ছি, উঠেছ না কেন? ব্যস্ত ছিলাম বাড়িতে। কি এমন ব্যস্ত ছিলেন? বাড়িতে আমার ছোটবেলার সঙ্গী এসেছে নানুর বাড়ি থেকে। মানে? মানেটা সহজ, আমার মামাতো ভাই এসেছে শিমুল, আর আমি সারাদিন ঘোরাঘুরি করেছি। শিমুলটাকে? মামাতো ভাই, এইটুকু জেনে রাখেন, বেশি জানতে হবে না। কেন? আমার কি মাথা নষ্ট যে আপনাকে বলতে যাবো পরে আমার প্রাণের চেয়ে দামি ভাইটাকে কিডন্যাপ করতেন? কিডন্যাপ করার রোগ তো আমার নাই, সেটা তো তোমার। আমার তো সোজা মেরে ফেলা ছাড়া কোনো কাজ নাই। চুপ। কথা বলছো না কেন? এমনি। আচ্ছা, যে কারণে কল দেওয়া, আম্মু বলছে আজকে বিকালে আমাদের বাড়িতে আসতেন। ঠিক আছে। আমি জানতাম আপনি আসবেন, না করলেও তো পারতেন। এমন কেন আপনি? আমার হবু স্ত্রী মাও দাওয়াত দিচ্ছে, আর আমি যেমন সেটা কি হয়? আপনি আসবেন না? আমি তৈরি হয়ে যাচ্ছি এখনই। হয়েছে হয়েছে, সময় নিয়ে আসে না তো, তাড়াহুড়ো করার দরকার নাই। আশেপাশে পাগল বেড়ে গেছে ইদানিং। কি বললা? বলছি পরিপাটি হয়ে আসেন, সমস্যা নেই। মৌই কথা বলে কয়টা রেখে দিয়েছে। আমিও নাছরবান্দা ভাই, এত জলদি মৌকে ছাড়ছি না, যেভাবে হোক আমার করে নিব। সকাল ঘনিয়ে বিকাল চলে আসলো, একটা নতুন টি শার্ট আর নতুন প্যান্ট পরে রওনা দিলাম। শ্বশুর বাড়ি বলে কথা। রিক্সা করে মৌদের বাসার সামনে নেমে একটু অবাক হলাম একটা গাড়ি দেখে। তারপর রিক্সা চালককে তার ভাড়া দিয়ে গাড়ির পাশে গেলাম। গাড়িটা দেখে চমকে ওঠার কারণ, এই গাড়ির মধ্যে শুধু একটা সংখ্যা লেখা, বড় করে 4। হঠাৎ পিছন থেকে কে জানি বলে উঠল, কি দেখছো বাবা? তেমন কিছু না আঙ্কেল, গাড়িটা দেখছিলাম। এইটা আমার গাড়ি, আর আমি হচ্ছে মৌয়ের বাবা। ও সরি আঙ্কেল, আমি আপনাকে এর আগে দেখি নাই তো। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো। আসো, তোমার জন্য অপেক্ষা করছে তোমার আন্টি। চলেন। হাঁটতে হাঁটতে যখন দরজার সমানে আসলাম, আমি একটু অবাক হলাম, নিচে দেখেছি একটা সংখ্যা। দরজার সমানে এসে দেখি লেখা আছে 5। এই সংখ্যাগুলো বারবার আমাকে ভাবাচ্ছে, যেখানে সংখ্যা দেখছি সেখানে থমকে যাচ্ছে, কি হচ্ছে এইসব? সবচেয়ে বড় অবাক হলাম দরজা খোলার পর। কারণ মৌয়ের আম্মুকে, মানে আমার আন্টিকে, মৌয়ের সমবয়সী লাগতেছে। যখন আঙ্কেল বললো যে উনি তোমার আন্টি, তখন বুঝতে পারলাম এইটা মৌয়ের বোন না, মৌয়ের আম্মু। ভিতরে প্রবেশ করে মনে হচ্ছে হারিয়ে যাওয়ার মতো অট্টালিকা বসবাস। কিন্তু একটা রহস্য রয়ে গেল নাম্বারগুলোর। আশেপাশে ঘুরে ঘুরে দেখছি এর কোথাও কোনো নাম্বার পাওয়া যায় কিনা। ঠিক তখনই মৌ বলল, চলেন আপনাকে বাড়িটা ঘুরে দেখাই। ওকে। নিচতলা থেকে যখন দোতলা যাব, তখন একের পর এক সংখ্যা দেখে আমি বিচলিত হয়ে যাই। কি হচ্ছে এইসব? এত সংখ্যা কেন? মৌকে জিজ্ঞেস করলাম, এত সংখ্যা কিসের? এইগুলো এক একটা লিখে রেখেছে মনে রাখার জন্য, কারণ আমার আম্মু বারবার ভুলে যায়। ও। হঠাৎ মনে পড়লো পিনকোডের কথা। সব মিলিয়ে দেখলাম কোনোভাবে পিনকোডের নাম্বার মিলছে না।
আমি কি শুরু করলাম এইখানে, বা কেন পিনকোড খুঁজতেছি? সব ঘুরে এসে থমকে দাঁড়ালাম একটা রুমের সামনে। সারিবদ্ধ হয়ে পিঁপড়ার দল আসা যাওয়া করছে, তা দেখে একটু বিব্রত বোধ হলাম। সাথে সাথে মৌকে জিজ্ঞেস করাতে বললো, এটা অনেক পুরানো রুম, কেউ ঢুকে না বা বেরো হয় না। মৌয়ের কথা শুনে বিশ্বাস করলাম, কিন্তু নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। তার কারণ তালাটা দেখে পুরানো মনে হচ্ছে না। এরপর আন্টি ডাক দিলে সাথে সাথে নিচে নেমে আসলাম। নিচে গিয়ে খাবার টেবিলে বসলাম। অনেক ধরনের খাবার দেখে জিহ্বা পানি চলে আসলো, সাথে ছিল বিরিয়ানি। সবকিছু বাদ দিয়ে বিরিয়ানি খাওয়া শুরু করলাম। খাবার খাওয়ার মাঝে স্যারের কল আসলো। রাশেদ, তুমি কোথায়? জরুরি একটা কথা ছিল। স্যার, আমি এখন খাবার খাচ্ছি, বলতে পারেন, সমস্যা নেই। তুমি যে ছেলেটাকে মেরেছো তার নাম জানা গেছে। আমি এইটা শুনে খাবার বন্ধ করে টেবিল থেকে উঠে ঘুরে আসলাম। স্যার, ছেলেটার নাম কি? শিমুল, আর হচ্ছে রবিনের ছেলে। স্যার, আপনি নিশ্চিত শিমুল? হুম। কলটা রেখে ভাবনায় পড়ে গেলাম। কোথায় জানি নামটা শুনেছি, হঠাৎ মনে পড়লো মৌয়ের কথা। আজকে সকালে তো মৌ বললো তার মামাতো ভাই শিমুলের ব্যাপারে, তাহলে কি? ঠিক তখনই আঙ্কেল ডেকে বললো, বাবা, কোনো সমস্যা? আমি জবাবে বললাম, তেমন কিছু না আঙ্কেল। একটা কনফিউশন থেকে যাচ্ছে। রুমে ঢুকে দেখলাম অনেকগুলো সংখ্যা। এখন দেখছি নামটাও মিলে যাচ্ছে। যেভাবে হোক আমার জানতে হবে এই সংখ্যার সাথে পিনকোডের কোনো সম্পর্ক আছে কিনা। এবং ওই রুমে কি আছে? মৌ, আমি ছাদে গেলাম, তুমি খাওয়া দাওয়া শেষ হয়ে ছাদে আসো। মৌরির কথা শুনে আমার দিকে রাগের মুড নিয়ে তাকিয়ে আছে। তখন আন্টি বলল, বাবা তুমি যাও, মৌ আসবে। আমি আনমনে ছাদে চললাম, পিছন পিছন মৌ আসে। ছাদের এক কোণায় দাঁড়িয়ে মৌকে ভয় দেখাতে যাবো, এর আগে এসে আমার কালার ধরে বলল, হচ্ছেটা কি? কোথায় কি হচ্ছে? আমাকে তো কেউ জানায়নি। আপনি জানেন না আমি কতটা রাগি? জানি না যেহেতু, তাহলে জানিয়ে দেও আমাকে। মৌ রাগ নিয়ে কালারটা ছেড়ে দাঁত খিচিয়ে আমার দিক তাকিয়ে আছে। আচ্ছা, আপনি কি বুঝতে পারছেন না? কি? এই নেকমাটা আমার কাছে ভালো লাগে না। আপনি ছেলে হয়ে এত নেকামো করেন কেন? ঠিক আছে, বাদ দিলেন নেকামো। কেন ডেকেছেন বলেন? আমার কিছু জানার ছিল। এইখানে ওকে পুলিশের মতো তদন্ত করবেন? আরে না, জাস্ট জানার ছিল। কি জিজ্ঞেস করবেন পারেন? আজকে সকালে আমাকে তুমি বলেছিলে যে তোমার মামাতো ভাই শিমুল তোমার সাথে খুব ভালো সম্পর্ক আছে। আমি শিমুলের ব্যাপারে কিছু জানতে চাই। কি হিংসা হচ্ছে? হবারই কথা, কিছুদিন পর আপনার সাথে বিয়ে, আর আমি অন্য ছেলের সাথে কথা বলি। থাক, কষ্ট পাবেন না, ঠিক হয়ে যাবে। তখন দেখবেন প্রতিনিয়ত এমনটাই করি। আমি একটা উপদেশ দেই। কি উপদেশ? আপনি আমাকে বিয়ে করলে খুব বিপদে পড়বেন, এর চাইতে ভালো কেটে পারেন। ফ্রিতে উপদেশ দিলাম, কোনো টাকা পয়সাও লাগবে না। আমার মেজাজটা পুরো খারাপ হয়ে যাচ্ছিল, তারপরও মুখে রংমং হাসি রেখে কথা বলছি মৌয়ের সাথে। আমাকে শিমুলের ব্যাপারে যেভাবে হোক জানতে হবে। তারপর শান্ত মাথায় বললাম, তোমার উপদেশ খুব ভালো, কিন্তু ফ্রিতে যা দেয় তা সব খারাপ কিংবা বৃথা জিনিস হয়। কি আমার উপদেশ খারাপ? আমি কোথায় বললাম, যারা গল্পটা পড়ছে তাদেরকে জিজ্ঞেস করো, তাহলে বুঝতে পারবে যে ফ্রিতে দেওয়া জিনিসপত্র মূল্যহীন হয়ে থাকে। মৌমিক কথা শুনে আমার দিক চোখ লাল করে তাকিয়ে আছে। মৌকে তারপর শান্তভাবে বললাম, আমার কিছু তথ্য দরকার, প্লিজ তুমি হেল্প করতে হবে আমাকে। মৌ রাগী ভাব নিয়ে ছাদ থেকে নিচে চলে গেল। গিয়ে দরজা বন্ধ করে বসে রইল। পরে আমি নিচে নেমে আঙ্কেলকে ডেকে জানালার পাশে নিয়ে আসলাম। কথা বলার আগে ইতস্তত বোধ করছি, তখন আঙ্কেল বলল, বাবাকে বলবা বলো, নির্দ্বিধায় বলে ফেলো। আঙ্কেল, আপনাদের আত্মীয় একজনের কথা শুনেছি মৌয়ের কাছ থেকে, কিন্তু মৌ তো একটু রাগী, পুরো কথা শেষ না করে চলে আসে, সেজন্য আপনার সাথে কথা বলা। মৌ কার কথা বলছে? শিমুল নাকি মৌয়ের মামাতো ভাই? আঙ্কেল মাথা নিচু করে চুপ করে রইল, জবাবে কিছুই বলছে না। আঙ্কেলের চোখগুলো লাল হয়ে আছে। তার জবাব না পেয়ে আবার জিজ্ঞেস করলাম, যখন সে বলবে তার আগে তার চোখে টলমল করছে পানিতে। আঙ্কেল, সরি, আমি হয়তো আপনাকে কোনো খারাপ কিছু জিজ্ঞেস করলাম। না বাবা, তুমি যার কথা জিজ্ঞেস করেছো সে আমাদের সবার প্রিয় মানুষ ছিল। সে আমার একমাত্র ছেলে ছিল। কথাটা শুনে রীতিমতো থমকে গেলাম। মৌ বলল, তার মামাতো ভাই, এখন আঙ্কেল বলছে ওনার ছেলে। ঠিক পরিষ্কারভাবে কিছুই বুঝতে পারছি না। পুনরায় আঙ্কেলকে বললাম। মৌ তো বলল মামাতো ভাই। বাবা, মৌ তার ভাইকে খুব ভালোবাসতো, আর শিমুলও তার বোনকে অনেক আদর করতো, কিন্তু তার একটা খারাপ অভ্যেস ছিল, সবসময় সে নেশা আসক্ত থাকতো। যখন নেশা আসক্ত থাকতো তখন কাউকে সম্মান দিত না।
তাহলে মৌ মামাতো ভাই বললো কেন? তার কারণ শিমুল ছোট থেকে বড় হয়েছে তার নানুর বাসায়, সেখানে তার অনেক বন্ধু বান্ধব। সে বড় হওয়ার পর আমাদের সাথে থাকতো না, ওই জায়গায় থাকতো। তাই মৌ সবসময় বলতো, তুই আমার ভাই না, তুই তো আমার মামাতো ভাই। শিমুল মাঝে মাঝে এখানে আসতো, ওইখানে বেশি থাকতো। ওইখান থেকে নেশা করে শিখেছে। একদিন বাড়িতে আসতেছিল, হঠাৎ কে জানি আমার শিমুলকে গুলি করে রাস্তায় মেরে ফেলে যায়। সরি আঙ্কেল, আমি সত্যিই জানতাম না এমন কিছু ঘটে গেছে। মৌকে বলছে শিমুলের ব্যাপারে। মৌ বলেছিল যে তার মামাতো ভাইয়ের সাথে ঘুরছে এই 2 দিন। শিমুল মারা যাওয়ার পর মেয়েটা একটু এমন হয়ে গেছে, মাঝে মাঝে এরকম পাগলামি করে। আঙ্কেল, আমার কথায় কষ্ট পাবেন না প্লিজ। আরে না, কপালে যা ছিল তাই হয়েছে। আচ্ছা আঙ্কেল, আজকে আসি, পরে আবার আসবো। ঠিক আছে বাবা, আমি চলে আসবো। কিন্তু মৌ তারপর রুম থেকে বের হলো না। কিছু না ভেবে চলে আসলাম। বাহিরে বের হয়ে কল দিলাম স্যারকে। স্যার, একটা কথা জানা ছিল। কি বলো? স্যার, আপনি যে কোডের কথা বলেছেন সেটা তো মিথ্যা হতে পারে, আর যে ছেলেকে আমি গুলি করেছি সেও তো হীরা ব্যবসায়ী রবিনের ছেলে নাও হতে পারে। আমি যতটুকু রিসার্চ করে দেখলাম যে এইটা রবিনের ছেলে। তুমি আর একটা কথা শুনলে চমকে উঠবা। কি স্যার? রবিনকে আমরা কেউ দেখি নাই। রবিন সবসময় যখন ভিডিও কনফারেন্স করতো আমাদের সাথে, শুধু তার হাতগুলো দেখা যেত। তার ডান হাতে একটা বাটারফ্লাই আঁকা ছবি আছে। স্যার, একটা প্রশ্ন, রবিন কনফারেন্স সবসময় কি বলতো? সে একটা খারাপ কাজ করার আগে বার্তা দিত। মানে এক কথায় পুরো পুলিশ ফোর্সকে চ্যালেঞ্জ করতো। স্যার, তাহলে অবশ্যই ভিডিওগুলো আছে, আমি একবার সেই ভিডিওগুলো দেখতে চাই। অবশ্যই দেখবা, তবে একটু সতর্ক থেকো। আমি সময় মতো সৃজনকে দিয়ে তোমার বাসায় ভিডিও পাঠিয়ে দিব। ওকে স্যার। মাথা ঘুরছে শুধু এইটা ভেবে যে ওই দিন সবচেয়ে বড় ভুলটা করেছি আমি। ওই দিন একসাথে 2টা খুন করেছি, তাহলে এটা ছিল কে? আমাকে যেভাবে হোক জানতে হবে। ওই দিন রাতে যে 2টা খুন হয়েছে তাদেরকে গ্রেফতার করা হয়নি, বরঞ্চ আগে থেকে জানতাম যে তারা আসামির অন্ধকারের মধ্যে মেরে চলে এসেছি। পাবলিক চলে আসার কারণে মুখ না দেখে চলে আসলাম। তাহলে কি ওই দিন 2জন খুন করার মধ্যে একজন রবিনের ছেলে ছিল আর অন্যজন কে ছিল? এখন প্রশ্ন হচ্ছে, রবিন ছেলের নাম শিমুল, আবার মৌয়ের ভাইয়ের নামও শিমুল, তা তো হতে পারে না। অবশ্যই এখানে কোথাও কিছু ভুল হচ্ছে আমার। যদিও সন্দেহ হচ্ছে মৌয়ের বাবাকে, তাহলে মৌয়ের বাবা আমার সাথে এত ভালো আচরণ কেন করছে, আর মৌয়ের সাথে আমাকে কেন বা বিয়ে দিবে? তাহলে কি মৌয়ের বাবা আমার কাছ থেকে প্রতিশোধ নিতে যাচ্ছে? যদি মৌয়ের বাবা রবিন হয় তাহলে তো ট্যাটু থাকার কথা। মৌয়ের বাবার হাতে কোনো ট্যাটু দেখলাম না। 6-9 ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। বাসায় পৌঁছাতে শুনি সৃজন বাসায় সিঁড়ি দিয়ে গিয়েছে। তাড়াহুড়ো করে রুমে গিয়ে ভিডিও দেখার জন্য বসলাম। যখনই ভিডিও শুরু হলো স্ক্রিনে, তখন ডান হাতের আঙ্গুলের উপরে দেখলাম একটা বাটারফ্লাই ট্যাটু। তখন আর বিশ্বাস না করে থাকতে পারলাম না, তাহলে কি মৌয়ের বাবা রবিন? যদি উনি রবিন হয় তাহলে আমাকে আর ছেড়ে দেওয়ার কথা না। ঘন্টা খানিক বিশ্রাম করে আমার কাছের বন্ধুকে কল দিলাম আমার বাসার নিচে আসার জন্য। 8 ঘন্টা পর আমার বন্ধু রাহি নিচে আসলো। এসে আমাকে কল দিল। আমি তৈরি হয়ে নিচে নামলাম, সাথে 2টো কালো মুখোশ নিয়ে। রাহিকে দেখে একটু বিস্মিত লাগছে, দেখে মনে হচ্ছে খুব ভয়ের মধ্যে আছে। জিজ্ঞেস করলাম, কি রে, এইভাবে আছিস কেন? কোনো সমস্যা? তুই তো বড় সমস্যা। মানে? মানেটা সহজ, তোর সাথে যদি আমাকে কেউ দেখে ফেলে তাহলে ভাববে আমি ও পুলিশ পড়ে, একদিন দেখা যাবে তোর কারণে আমাকে মেরে ফেলবে। এখন বল কেন রেখেছিস? আগে এই মুখোশটা পর আর আমার সাথে চুপচাপ আসো, কোনো কথা বলবি না। বন্ধু, তুই কি কারো বাসায় চুরি করতে যাবি? আমি একটু রাগী স্বরে বললাম। আমাকে দেখে কি তোর মতো লাগে? না তো। এই তুই কি বললি? কিছু না, কথা বলবি না, চুপচাপ পিছন পিছন আসো। 15 মিনিট হাঁটার পর মৌদের বাসায় এসে পৌঁছালাম। তখন ঠিক 1:30 বাজবে। পুরো এলাকা নির্জন হয়ে আছে। আশেপাশে দেখলাম কেউ নাই। আস্তে করে দেয়াল টপকে চললাম, পিছন তাকিয়ে দেখি রাহি নাই। আবার পিছনে এসে দেখি রাহি গেটে ধাক্কাধাক্কি করছে। এই কি করছিস? দেয়াল টপকে যাওয়ার কি দরকার? এইখানে তো দারোয়ান বসে আছে, তাকে বললে তো গেট খুলে দেয়। আবার তো আমরা আসবো, একবার বলে দিলে গেট খুলে রাখবে। মেজাজ গরম হওয়ার কথা নি? মেজাজ গরম না করে বললাম, শালা, এইটা কি তোর বোনের বাড়ি যে আমাকে জামাই আদর করে ঢুকাবে? দেয়াল টপকে আজল দিয়ে এইখানে একটা তথ্য খুঁজার জন্য এসেছি। ঠান্ডা মাথায় বললে তো হয়, চিল্লিয়ে বললে তো দারোয়ান মামা ওকে জন্মের পিটানি দিব।
কথা না বাড়িয়ে জলদি পিছন পিছু নেয়। রাহি এখনো জানে না যে আমি মৌকে পছন্দ করি আর এটা মৌদের বাসা। এই ব্যাপারে তাকে কিছু বলা হয়নি, সময় হলে বলে দিব। চোরের মতো মিনমিন করে পা বাড়াচ্ছি, গাছ বেয়ে দোতলায় উঠে যাই। তারপর রাহি দোতলায় এসে নিশ্চুপভাবে অন্ধকারে ওই রুমের পাশে যায়। ছোট একটা লাইট নিয়ে যাই রুমের সামনে। এসে লাইট মারার পর দেখলাম এখনো পিঁপড়া আগমন নিগমন করছে। রাহিকে সাথে নিয়ে আসার কারণ এখন বুঝতে পারবেন। সে যে কোনো তালা সহজে খুলে ফেলতে পারে। তাকে বললাম ধীরে ধীরে তালাটা খোলার জন্য। ঠিক তখনই রাহি আমাকে বারবার টি শার্ট ধরে টানছে। এই কি হয়েছে? রাশেদ দেখ না, কে জানি এইদিকে আসতেছে। আমার খুব ভয় লাগতেছে, দেখতে বেদনির মতো লাগতেছে। আমি পিছন ফিরে তাকিয়ে দেখি মৌ দিলাম তারে একটা ঘুষি। এইটা পেতনি না তোর ভাবি? ভাবি না ছাবি জানি না, আমার ভয় লাগতেছে, তুই কিছু একটা কর। সামনে গিয়ে দেখি মৌ ঘুমের মধ্যে হাঁটছে, হয়তো মৌয়ের ঘুমের মধ্যে হাঁটা অভ্যাস হয়েছে। চোখ বন্ধ করে আছে। মৌ থেকে এখন দেখতে খুব ভালোই লাগছিল। সবসময় তো গুন্ডি মেয়ের মতো থাকে, এখন একটা পিচ্ছি মেয়ের মতো আনমনে হারিয়ে আছে কোথাও। মৌ চারদিকে ঘুরপাক করে নিজের রুমে চলে গেল। তার পিছন পিছন যেতে ইচ্ছে করছিল, তবে আজ না অন্য একদিন। ফিরে এসে দেখি রাহিয়া করে তাকিয়ে আছে অন্যমনস্ক হয়ে। বেচারা মৌকে দেখে 440 ভোল্টের শকট খেয়েছে। খাওয়ার কথা মৌ মুখে কি জানি মেখে রেখেছিল সাদা ময়দার মতো, তাই দেখে হয়তো বেচারা তদমতো খেয়ে গেছে। রাহিকে হুঁশে এনে বললাম জলদি তালা খোল। তালা খুলে রাহি রুমে ঢুকলোর সাথে আমিও গেলাম রুমে। এই কি, এখানে মাকড়সার বাসা শেষ নেই। তাহলে মৌয়ের কথা সত্য, এই রুম অনেকদিন যাবৎ বন্ধ হয়েছে। হঠাৎ একটা ছবির দিক নজর গেল। সমানে গিয়ে দেখি একটা ছেলে ছবির নিচে অ্যাড করে লেখা আমার প্রিয় ভাই। এইটা যে শিমুল, বুঝতে আর দেরি হলো না। তার পাশে একটা ক্যামেরা পড়ে আছে। সাথে সাথে ক্যামেরা থেকে কার্ডটা বের করে পকেটে ঢুকিয়ে নিলাম। হঠাৎ রাহির দিক তাকিয়ে রীতিমত ভাবে থেকে খেয়ে যায়। রাহির পাশে এইটা কি? রাহিকে সরিয়ে দেখি দুইটা কঙ্কাল। রাহি এতক্ষণ যাবৎ এখানে বার দিয়ে দাঁড়িয়েছিল। যখন দেখলো যে এইগুলো কঙ্কাল, রাহি মুহূর্তের মধ্যে অজ্ঞান হয়ে যায়। আমি চুপচাপ পুরো রুমটা দেখতে লাগলাম, কি এইগুলো আর এইখানে বা কেন কঙ্কাল রয়েছে। হঠাৎ পায়ের মধ্যে একটা পিঁপড়া আগমন, বুঝতে পেরে বসে পড়লাম। দেখলাম সারিবদ্ধ হয়ে পিঁপড়াগুলো কঙ্কালের পিছনে আসা যাওয়া করছে। লাইট নিয়ে ভালোভাবে তাকিয়ে দেখি এইটা দেয়াল না, তাহলে কি এইটা জানার জন্য যখন কঙ্কালগুলোকে আলাদা করে দেখতে যাবো, ঠিক তখনই দেয়াল আবছাটা সরে গিয়ে দরজার মতো খুলে গেল। আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। গোপনে একটা রুম। লাইট জ্বালিয়ে রুমে প্রবেশ করতে দেখতে পারলাম চারদিকে মেয়েদের জামা কাপড় আর হাঁটি পড়ে আছে। অবাক হয়ে তাকিয়ে রইলাম, এইগুলো কি? তাহলে কি এইগুলোর ব্যাপারে মৌ কিংবা তার পরিবার কিছুই জানে না? নাকি তারা সবাই মিলে আমাকে বোকা বানাচ্ছে? হঠাৎ চোখ গেল একটা ছবিতে, যেখানে 4 জনের ছবি একত্রে। তার মধ্যে রুমে ঢুকে যে ছবিটা দেখেছি 4 জনের মধ্যে, ওই ছবিটা এইখানেও আছে। তাহলে এই 3 জন হচ্ছে শিমুলের বন্ধু। ছবির পাশে একটা সাদা চিরকুট দেখা যাচ্ছে। হাতে নিয়ে দেখলাম কিছু একটা লেখা আছে। আমি শিমুল। যেই চিরকুট পাবেন হয়তো তখন আমি এই পৃথিবীতে থাকবো না, তবে এই রুমে যা হয়েছে তার জন্য আমি দায়ী না, আমার বন্ধু এইসব করেছে। চিরকুটে আর কিছুই লেখা ছিল না। সাথে সাথে বের হয়ে কঙ্কালগুলো একত্রে করে দরজা বন্ধ করে দিলাম। রাহিকে জাগিয়ে বললাম জলদি চল, এইখান থেকে কে জানি জেগে গেছে। মেইন দরজা বন্ধ করে তালা লাগিয়ে দোতলায় থেকে নেমে কেটে পড়লাম। কঙ্কালগুলো একত্রে করে দরজা বন্ধ করে দিলাম। রাহিকে জাগিয়ে বললাম জলদি চল, এইখান থেকে কে জানি জেগে গেছে। মেইন দরজা বন্ধ করে তালা লাগিয়ে দোতলায় থেকে নেমে কেটে পড়লাম। মৌয়ের বাবা শব্দ পেয়ে হয়তো জেগে দোতলায় এসেছে, এর আগে পালিয়ে এসেছি আমরা। রাহি আমার দিক তাকিয়ে গালাগালি শুরু করছে আর বলতেছে, তুই আমারে কল দিবি না? যদি কল দিস তাহলে খুব খারাপ হবে বললাম। আমি একটা কৃত্রিম হাসি দিয়ে রাহিকে বললাম, শালা তুই যদি আমার কল না ধরিস তাহলে তো বিপদে তুই পড়বি। আমি বিপদে পড়বো কেন? তোর গার্লফ্রেন্ড মানে তোর হবু স্ত্রী আমাকে মেসেজ করে তুই আমাকে কল না দিলে আমি তোর গার্লফ্রেন্ডকে কল দিব, পরে তোর জায়গা আমি হয়ে যাব। রীতিমত তুই আমাকে ব্ল্যাকমেল করিস। ঠিক আছে, যখন ইচ্ছে কল দিস আমি চলে আসবো। এই তো ভালো ছেলের ভালো কথা, চল আজকে আমার সাথে থাকবি। দুজনে মিলে আজকে বিয়ের খাবো। সত্যি? তোর জন্যই রাখছি, চল। রাহি আমাকে জড়িয়ে ধরে বলল, শালা তোর যে কেড়ে বোন নাই, তাইলে আমি সত্যি তোর বোনকে বিয়ে করতাম। সমস্যা নাই, তুই এর আমি এক বাড়িতে বিয়ে করবো কেমন? মাল না খাইতে ধইরা ফেলছে তোরে। তোর বিয়ে ঠিক হয়ে আছে আর আমাকে বলিস এক বাড়িতে দুজন বিয়ে করবি। আরে পাগলা, এইটা ভালোবাসা। চল আজকে রুমে না ছাদে খাবো।
ঠিক আছে চল। রুমে গিয়ে কলিং বেল চাপতে মা দরজা খুলে হাতে ঝাড়ু নিয়ে হাজির। রাহিকে সামনে দিয়ে আমি পিছনে চলে গেলাম। অন্ধকারের মধ্যে 4 থেকে 5টা ঝাড়ুর ছাটা খেলো। বন্ধুটা আমার পিছন থেকে দেখে মায়া বেড়ে গেল। সামনে গিয়ে, মা কি করছো তুমি? এত রাতে কি কাউকে ঝাড়ু দিয়ে মারে? সকালে ঘুম থেকে উঠার পর না হয় মেরো। তোর বন্ধু রাহি কোথায়? মায়ের মুখে রাহি নাম শুনে রাহি হাসি মুখ নিয়ে সামনে গেল। বেচারা এতক্ষণ মার খেয়েছে আমার জন্যে, এখন মার খাবে, নিজের জন্য কিছু করার নেই। মা রেগে মেগে বলে উঠলো, তুই আমার ছেলেকে এত রাতে নিয়ে খারাপ করছিস। আমার ছেলে ঝাড়ু আঘাত পাইছে, তুই বাকি যাবি কি করতে? এই নে তুইও খা। বেচারা কিছু করার নাই, সব মিলিয়ে 10 থেকে 12টা পিঠে পড়েছে ঝাড়ুর আঘাত। মা চলে যাওয়ার পর নাক ফুলিয়ে রাহি আমার দিকে তাকিয়ে আছে। আমিও উল্টো রায় দেখিয়ে, শালা তরিকে বলছে ডাকার সাথে সাথে মায়ের কাছে যেতে, মনে করছিস আদর করবে? পাইছিস আদর? কে জানতো তোর মা এমন করবে? আচ্ছা থাক, মন খারাপ করিস না, বিয়ের খেলে সব ঠিক হয়ে যাবে। শুধু বিয়ের দোহাই দিয়ে আজকে বেঁচে গেলি। বিয়ের জন্য না হয় ঝাড়ুর আঘাত সহ্য করলেও সমস্যা নেই। চল রুমে। রুমে কেন? বলছি না চা দেখাবো। আচ্ছা তাহলে তুই দাঁড়া, আমি নিয়ে আসি। বিয়েরগুলো হাতে নিয়ে দরজা বন্ধ করে ছেড়ে উঠলাম। পুবালি বাতাস কানের মাঝে ফিস ফিস করছে, পুরো শহরটা স্তব্ধ হয়েছে। ঠিক তখনই বিয়ের মুখটা খুলতে একটা শব্দ হয়। এই পরিবেশে বিয়ের খাওয়ার মজাই আলাদা। খাওয়া দাওয়া করে ছাদে শুয়ে পড়ি। রাত ঘনিয়ে সকাল হলো। রৌদ্রের আলো যখন কপাল ছুঁয়ে গেল তখন নাচাইতে নিদ্রা থেকে জেগে রাহিকে উঠিয়ে বললাম রুমে আসতে। সকাল সকাল বাড়ির পাশে এক ভাবি কাপড় ছড়িয়ে দিচ্ছে, রাহিয়া করে তাকিয়ে আছে। রাশেদ মেয়েদেরকে ভিজা চুলে কত সুন্দর লাগে তাই না? এই পাখি তো এর আগে কখনো দেখিনি। এই পাখি দেখবা কি করে? পাখি তো সকাল হলে আসে, আজকে তো তুমি ছাদে ছিলে তাই দেখা ফেলছ। শালা যখন দেখবে যে তুই তাকিয়ে আছিস ওই ভাবির দিক, তখন মায়ানমার বর্ডার মনে করে তার স্বামী এসে তোর গুলি করবো। কেন? কারণ ওনার স্বামী বিজিবিতে আছে। তুই খালি আমার মরণের দিক ঠেলে দিস, এটা মোটেও ভালো না। কথা না বাড়িয়ে নিচে চল, মা নাস্তা নিয়ে সম্ভবত বসে আছে। নিচে নেমে দেখি মৌয়ের বাবা আমাদের বাড়িতে। ভিতরে ঢুকে দেখি সাথে মৌ মায়ের পাশে বসে আছে। রাহি মৌকে দেখে চিনতে একটু ভুল করেনি। রাহি ভয়ে ভয়ে বলল, বন্ধু তারা কিভাবে জানলো যে আমরা তাদের বাসায় চুরি করতে গেছি? চুপ থাক, পরে সব বলবো। এমন একটা ভাব নিয়ে হাসি দিলাম, কি হয়েছে কিছু জানি না। আঙ্কেলকে গিয়ে বললাম, আঙ্কেল কখন আসলেন? বাবা এই তো 20 মিনিট হবে। তোমার কাছে এসেছি, একটা কথা ছিল। জি বলেন। গতকাল রাতে আমরা ঘুমিয়েছিলাম, একটা শব্দ শুনতে রুম থেকে বের হয়ে দোতলা যাই, কিন্তু গিয়ে কাউকে দেখিনি, তবে একটা রিং পেয়েছি। অনেক দামি রিং, সেজন্য ভাবলাম তোমাকে জানাই ব্যাপারটা। রাহি তার হাতের দিক তাকিয়ে দেখে তার এনগেজমেন্ট রিং গতকাল ওখানে পড়ে গেছে। আর আমি তার দিক নাক ফুলিয়ে তাকিয়ে আছি। আঙ্কেলের কথায় সামনের দিক তাকাতেই মৌ সন্দেহের চোখে আমার দিক তাকিয়েছে। কথা ঘুরিয়ে বললাম, আঙ্কেল রিংটা আমার কাছে দেন, আমি তদন্ত করে দেখি কি করতে পারি। ধন্যবাদ বাবা, এই নেও। হাতে রিংটা আসতে না আসতে বিড়ালের মতো খামচে মেরে রিংটা নিয়ে গেল মৌ। অবাক হয়ে মৌয়ের দিক তাকিয়ে আছি। মৌ রিংটা হাতে নিয়ে মুখটাকে ভেঙচি কেটে বলল, বাবা এত দামি রিং তো আর চোরের কেনার ক্ষমতা থাকবে না, হয়তো ওই বদমাস চোরটা অন্য কারোর কাছ থেকে চুরি করেছে। এইটা আমার কাছে থাকলে সম্ভবত সেফ থাকবে। আমি রাহির দিক তাকিয়ে তার ভঙ্গিমা দেখতেছিলাম। দাঁত কিরমিরিয়ে আমার দিক ফেল ফেল করে তাকিয়ে আছে। তখন বাধ্য হয়ে মৌকে বললাম, রিংটা দিয়ে দেও, আমি এটা দিয়ে ইনভেস্টিগেশন করব। আপনি এইটা ছাড়া করবেন? আমি জানি আপনি এইটা ছাড়া পারবেন। আর কি করার বললাম, ঠিক আছে তোমার কাছে রেখে দেও। চোর না হয় আর একটা চুরি করে ফেলবে। রাহি এই কথা শুনে আমার দিক না তাকিয়ে সোজা আমার রুমে চলে গেল। মৌ তা দেখে বলল, উনি কে? আমার বন্ধু। দেখতে তো চোরের মতো লাগে। একদমই না, সে খুবই বুদ্ধিমান। পরে আঙ্কেল বলল, বাবা আমার কিছু কাজ আছে, আমি চললাম, তুমি মৌকে বাড়িতে নামিয়ে দিয়ে এসো। ঠিক আছে আঙ্কেল। আঙ্কেল এই প্রথম বাড়িতে এসেছেন, কিছু না খেয়ে যাবেন, এক কাপ চা খেয়ে যান। বাবা খেয়েছি, তোমার আম্মু আসার সাথে সাথে চা দিয়েছে। ও, আঙ্কেলকে এগিয়ে দিয়ে আসলাম। মৌ উপর থেকে আমার দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে।
মনে হচ্ছে মৌ কিছুটা বুঝতে পেরেছে, এখনই জানতে হবে বুঝতে পেরেছে নাকি না। রুমে গিয়ে মৌকে বললাম, আসো আমার রুমটা দেখায়। মৌ আমার পিছে পিছে আসে আমার রুমের ভিতর। রুমে ঢুকে দেখি রাহি কান্না করছে, সাথে সাথে বললাম, কি রে, কি হয়েছে? তুই জানিস না কি হয়েছে, আবার অভিনয় করছিস? মৌ হঠাৎ বলে উঠলো, ওনার আবার কি হয়েছে? আমি কি জবাব দিব খুঁজে নেপে বললাম, তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে অন্যজনের সাথে চলে গেছে। মৌ শুনে অট্টহাসি দিয়ে বলল, ওনার মতো মানুষেরও গার্লফ্রেন্ড আছে? হাসতেছে আর বলতেছে। দুজনের মাঝখানে পড়ে মেজাজ পুরো গরম হয়ে গেছে। ধমক দিয়ে দুজনকে শান্ত করলাম। পরে রাহিকে বললাম, তুই ওই রুমে যা, মৌয়ের সাথে আমার কিছু কথা আছে। রাহি চলে যাওয়ার পর, মৌ, তোমাকে কিছু প্রশ্ন করবো, প্লিজ মজা না করে উত্তর দিবা। ঠিক আছে, বলেন, কি জানতে চান? আমি শিমুলের ব্যাপারে পুরো তথ্য জানতে চাই, মানে সে কোথায় ছিল, কাদের সাথে উঠাবসা করতো, এভরিথিং। মৌ মনমরা হয়ে নিচের দিক তাকিয়ে রইল। পরে পুনরায় আবার বললাম, প্লিজ। সরি, ওই দিন আপনার সাথে মজা করেছি, শিমুল আমার আপন ভাই, খুব ভালোবাসতাম। আপনি শিমুলের ব্যাপারে জানতে হলে আপনাকে আমার নানুর বাসায় যেতে হবে, তাহলে সব জানতে পারবেন। তোমার নানুর বাসা কোথায়? কুমিল্লা। তিতাস থানা শিকদার বাড়ি বললে বলে দিবে সবাই। ওহ, আর একটা প্রশ্ন ছিল। হুম করেন। তোমার ভাইয়ের কখন তোমাদের বাসায় আসতো, মানে উদযাপন হলে নাকি মাসখানিক পর পর? ভাইয়া যখন বাসায় আসতো তখন কোনো উদযাপন কিংবা মাস বিবেচনা করে আসতো না। সবসময় ঠিক তখনই আসতো যখন আমরা বাড়িতে কেউ থাকতাম না। আমরা কোথাও বেড়াতে গেলে ভাইয়া বাড়িতে আসতো। ভাইয়া আমাদের কখনোই ওনার রুমে ঢুকতে দেয়নি। আদৌ আমরা ওই রুমে কি আছে, কেন ঢুকতে দেয়নি তা দেখার জন্য যাইনি। তবে গতকাল যখন ওই রুমের সামনে এই রিং পাই, তখন মনে হলো হয়তো এইটা ভাইয়া আমার জন্য পাঠিয়েছে উপর থেকে। মৌয়ের শেষ কথা শুনে হাসি চলে আসে, এতে করে মৌ রাগ করে আম্মুর কাছে চলে যায়। আমি রুমে শব্দবিহীন হাসা শুরু করলাম। এর কিছুক্ষণ পর রাহি রুমে আসলো। আমার রিং যেভাবে হোক লাগবে, তা না হলে আমার বাবা আমাকে আর বিয়ে দিবে না। এই রিংটা কিছুদিন আগে আমার হবু স্ত্রী পরিয়ে দিয়েছে, তুই তো সবই জানিস, যদি দেখে হাতে রিং নাই তাহলে আমি নিশ্চিত আমাকে মেরে ফেলবে। তুই তো জানিস আমার গার্লফ্রেন্ড কত মোটা, যদি আমাকে একটা ঘুষি দেয় তাহলে আমি মরে যাবো। শালা নিজের গার্লফ্রেন্ডকে বিয়ে করতেছি, সেইটা তো অনেক থাক, তারপর ও মৌয়ের রিংটা পছন্দ হয়েছে। আমি তোরে নতুন একটা কিনে দিব। আচ্ছা এখন বল, এই মেয়ে তোর কি হয়, আর গতকাল এই মেয়েদের বাড়িতে লুকিয়ে লুকিয়ে গেলি কেন? এই মেয়ে আমার হবু স্ত্রী। গতকাল লুকিয়ে গিয়েছি কিছু তথ্যের জন্য, আজকে তোর জন্য ধরা পড়ে যেতাম। তোরে কি বলছি যে আমাকে নিয়ে যা, তুই তো জোর করে নিয়ে গেলি। পরের বার থেকে আমাকে কোথায় নিবি না। ওই মোটিকে যদি একটা মেসেজ পাঠায় তাহলে 1 মিনিট পর তোরে না করে দিবে যে সে তোরে বিয়ে করবে না। কারণটা তো ভালো করে তোর জানা আছে, তোর সাথে সম্পর্ক থাকার পর ও আমাকে কিন্তু পছন্দ করে। তুই শালা আর কথা বলবি না। যা, ঠিক আছে, তুই যা বলবি তাই করব। তাহলে আমরা কয়েকদিনের জন্য গ্রামে যাব, জলদি করে বাড়ি থেকে পোশাক নিয়ে আয়। নিচে বাইক আছে, এই নে বাইকের চাবি, জলদি নিয়ে আসবি। আর একটা কথা, তোর বাড়ির পথে মৌয়ের বাড়ি, মৌকে নামিয়ে যাস। ঠিক আছে, যদি কিছু বলে তাহলে দেখবি তোর হবু স্ত্রী রাস্তায় ফালাইয়ে চলে আসবো। মৌকে ডেকে বললাম, আমার একটা কাজ আছে, এক জায়গায় যেতে হবে। তোমাকে রাহি নামিয়ে দিয়ে আসবে, তুমি রাহির সাথে যাও। মৌ আমার দিক না ফুলিয়ে জবাব দিল, রাহি ভাইয়াকে তো চোরের মতো দেখা যায়, আমি ওনার সাথে যাব না। রাহি এই কথা শুনে বলল, আমিও পারবো না নিয়ে যেতে। যে আমাকে চোর বললো তারে আমি সাহায্য করব? পরে রেগে গিয়ে বললেন, যেতে বলছি যাও। রাহিও চুপ করে বলল, ভাবি আসেন। রাহি চাবি নিয়ে নিচে চলল। মৌ ফুপিয়ে ফুপিয়ে বলল, আমাকে ধমক দিবেন না বলে দিলাম। ধমক দিলে কি করবা শুনি? আমার চুলগুলো ধরে একটান দিলে চিৎকার করতে বাধ্য হলাম। আম্মু রান্নাঘর থেকে দৌড়ে এসে বলল, কি হয়েছে রে? কিছু না আম্মু, ব্যথা পাইছি। মৌ একটা মুচকি হাসি দিয়ে দরজা খুলে বের হয়ে গেল। আম্মুরও মুখে হাসি দেখে অবাক হয়ে গেলাম। কি নাকি ভাবলো আল্লাহ জানে। মৌকে এগিয়ে দিতে গেলাম। মৌ বাইকে পিছনে বসে বলল, কি করতে পারি বুঝলেন? হুম, বুঝতে পারছি, বাসায় গিয়ে নিজের গুলো ধরে টান দিও। না, যখন আমার টান দিতে ইচ্ছে করবে তখন আপনার গুলো ধরে টানবো। রাহিয়া করে তাকিয়ে আছে আমার দিক। আমরা কি নিয়ে আলোচনা করছি কিছুই বুঝতেছি না বেচারা। রাহি মৌকে নামিয়ে দিতে গেল। আর আমি রুমে এসে ক্যামেরা থেকে কার্ডটা বের করে সবগুলো পিক মোবাইলে নিয়ে আসি। কাপড় চোপড় গুছিয়ে ব্যাগে নিলাম।
অন্য দিক দিয়ে রাহিম ওকে নিয়ে বাড়ির সামনে থামিয়ে বলল, ভাবি নামেন। আরে ভাই, আপনি তো কখনো এখানে আসেননি, তাহলে কিভাবে জানেন যে এইটা আমার বাড়ি? রাহি চুপ করে আছে, কি জবাব দিবে খুঁজে পাচ্ছে না, জবাবে বলল, ভাবি ওই দিন এই পথে যাচ্ছি তো রাশেদ বলল যে এইটা নাকি আপনাদের বাসা। ও আচ্ছা ভাবি, আমি আসি। বিদায়। বিদায়। আমি তৈরি হয়ে রাহিকে কল দিলাম। কোথায়? রাহি বলল যে 5 মিনিটের মধ্যে চলে আসবে। মাকে বলে চললাম আর বাবাকে কল দিয়ে বলে দিলাম রেস্টুরেন্ট থাকতে আমি কিছুদিনের জন্য শহর থেকে দূরে যাচ্ছি। সবকিছু হাতে নিয়ে নিচে নেমে দেখি রাহি চলে এসেছে। পিছনে ব্যাগ রেখে বাইক নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। যেভাবে হোক কে এই রবিন, তাকে আমার খুঁজে বের করতে হবে। কসম যখন চোখের সামনে দেখবো তখনই মেরে ফেলবো। আনমনে বাইক চালাচ্ছি, আশেপাশের পরিবেশ খুবই মনোমুগ্ধকর ছিল, ইচ্ছে করছিল একটু থেমে যায়। কিন্তু মাথায় ঘুরপাক খাচ্ছে, যেভাবে হোক আমাকে জানতে হবে পিনকোডে কি আছে আর এর মালিক কে। টানা 5 ঘন্টা চালানোর পর তিতাস থানায় এসে শিকদার বাড়িতে উঠলাম, তখন ঠিক 3টে বাজে। বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলাম এইখানে কি শিমুল থাকতো? তখন কেউ জবাবে কিছু বলছে না, সব মহিলা, একজনও পুরুষ নাই। হঠাৎ শিমুলের মামা আসলো, সালাম দিয়ে বললাম, মামা আমি মৌয়ের হবু জামাই। আমি এখানে এসেছি শিমুলের ব্যাপারে জানতে। তুমি বাহিরে কেন, বাবা ভিতরে আসো। মামি যখন শুনতে পারলো যে আমি মৌয়ের হবু জামাই তখন লজ্জা পেয়ে রুমে ঢুকে গেল। মামা আমার উদ্দেশ্য বলল, বাবা তুমি আসবা বলবে না? মামা আমি যে এখানে এসেছি মৌ ও জানে না। আমি এসেছি একটা তথ্য জানার জন্য। কিসের তথ্য? মামা আমি একজন আন্ডার কভার পুলিশ অফিসার, এখানে শিমুলের কেসের ব্যাপারে এসেছি। মামা আমার কথা শুনে চমকে উঠল, বিচলিত কণ্ঠে বলল, স্যার আপনি সত্যি মজা করছেন? মামা আমি সত্যি বলতেছি, আমি মৌয়ের হবু জামাই। আপনি না হয় এখন বা পরে কল দিয়ে জেনে নিন। মামা আমার সামনে মৌকে কল দিল। ওই পাশ থেকে কি বলছে কিছুই বুঝতেছি না। মামা কল কেটে দিলে কি হয়েছে না হয়েছে কিছু বুঝলাম না। তার কয়েক সেকেন্ড পর আমার মোবাইলে কল আসে মৌয়ের। এই আপনি নাকি আমার নানুর বাসায়? হুম। কেনে গিয়েছেন? আমাকে না বলে? এইটা কিন্তু একদম বেশি হয়ে গেছে। রাগী স্বরে কতগুলো বকা দিয়ে কেটে দিল। তখন মামা হাসি মুখে বলল, বাবা সরি, আমি একটু ভীতু টাইপের, তো তাই আর কি। আমি বললাম, না মামা ঠিক আছে। মামা রাহির দিক তাকিয়ে বলল, বাবা উনি কে? আর গাছের সাথে কি করছে? মামাও হচ্ছে আমার বন্ধু। আর গাছের পাশে ছবি উঠেছে। ও আচ্ছা, যতদিন কাজ লাগবে এইখানে থাকবা, আসো তোমাদের থাকার রুম দেখিয়ে দেয়। মামা আমরা আগে কয়েকজন সাথে দেখা করতে চাই। কার সাথে? শিমুলের বন্ধুদের সাথে। ও আচ্ছা চলো। মামা হাঁটতে হাঁটতে বড় এক তেঁতুল গাছে নিচে নিয়ে গেল আমাদের। গিয়ে দেখি যে 4 জনের ছবি ছিল, তার মধ্যে এখানে 2 জন আছে, তাহলে আর একজন কোথায়? মামা যখন আমাদের পরিচয় করিয়ে দিচ্ছে, এই শাহিদ, শাওনে হচ্ছে মৌয়ের হবু জামাই। তোদের সাথে কথা বলতে এসেছে শিমুলের ব্যাপারে জানার জন্য। মামা উনি কি করে? আমি জবাবে একটু জোর গলায় বললাম, আমি পুলিশ। পুলিশ? পুলিশ নাম শুনে চমকে উঠল, তাদের চোখগুলো কি জানি লুকানোর চেষ্টা করছে। তারা মুখের উপর বলে দিল এইসব ব্যাপারে কিছুই জানে না বলে তাড়াহুড়ো করে চলে গেল। আর কিছু না ভেবে চলে আসলাম, খুব বিরক্তি বোধ করছি, তাই সাথে সাথে এসে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি 7টা বাজে। ফ্রেশ হয়ে রাহিয়ে আমি মামাকে নিয়ে শাহিদের বাসায় চললাম। শাহিদের বাড়ির কিনারে যেতে না যেতে দেখলাম অনেক মানুষ বাড়িতে। কাছে গিয়ে একজন দিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? কে জানি বেচারাকে কুপিয়ে হত্যা করে তেঁতুল গাছের পাশে পুকুর পাড়ে ফেলে গেছে। আমি আর রাহি এই কথা শুনে চমকে উঠলাম। সামনে গিয়ে দেখি শাহিদকে নৃশংসভাবে মেরে ফেলেছে। গরুর মতো জবাই করে ফেলেছে শাহিদকে। আমি আর রাহি দুজনে মুহূর্তের মধ্যে এই কোলাহল থেকে দূরে চলে আসলাম। রাহি হঠাৎ বলে উঠল, কেউ হয়তো আমাদেরকে ফলো করছে। এই গ্রামে এসেছি, কেউ তো জানে না, শুধুমাত্র একজন জানে, মৌ আর মৌয়ের মামা। আর কেউ তো জানার কথা না। তাহলে কি সত্যি মৌয়ের বাবা রবিন? নাকি আমাদের পিছন পিছন কেউ ফলো করছে? তখন এক নজরে তাকিয়ে রইলাম, যখন কোলাহলে হঠাৎ নজর পড়লো কে জানি এই দিকে তাকিয়ে আছে অনেকক্ষণ ধরে। যখন সামনে যাচ্ছি ওই লোকটা পিছনে চলে যাচ্ছে, দৌড়ে সামনে যেতে লোকটা যখন কোলাহলে হারিয়ে গেল। তাহলে কি শাহিদকে এসে মেরেছে যে এখানে ছিল? তাহলে সে জানতো যে আমি এখানে আসবো, এর আগে শাহিদকে মেরে ফেলেছে।
হঠাৎ মনে পড়লো শানের কথা, তারা দুজন ছিল, তাহলে শান কোথায়? মামার কাছে দৌড়ে গেলাম। মামা, শানের বাসায় জলদি যেতে হবে। তাহলে চলো। 10 মিনিট পর শানের বাসায় গেলাম। শানের বাবাকে জিজ্ঞেস করার পর বলল শান ঘরে নেই। রাহি আশেপাশে ঘুরে দেখলো যে কেউ আছে কিনা। হঠাৎ দেখলো শান বাইরের দিকে আসছে। রাহি আমাকে উদ্দেশ্য করে বলল শান বাইরের দিকে আসে। দূর থেকে যখন শান আমাদেরকে দেখলো, সাথে সাথে পানিতে লাফ দিয়ে কচুরিপানার মধ্যে লুকিয়ে গেল। সামনে গিয়ে অনেক খোঁজাখুঁজি করার পরও শানকে পেলাম না। তাহলে কি শান শাহিদের হত্যার সাথে জড়িত? শাহিদকে কেনই বা মারবে? শান আমাদের দেখে সাথে সাথে নদীতে ঝাঁপ দিল। কচুরিপানার জন্য শানকে এই অন্ধকারে আর খুঁজে পাওয়া হয়নি। সামনে গিয়ে অনেক খোঁজাখুঁজি করার পরও শানকে পেলাম না। তাহলে কি শান শাহিদের হত্যার সাথে জড়িত? শাহিদকে কেনই বা মারবে? এইসব ভাবতে ভাবতে চলে আসলাম মামার সাথে। বাসায় আসার পর মামি বলল, বাবা, বিকালের ঘটনার জন্য সরি। কি করছেন মামি? আপনি তো আর আমাকে কখনোই দেখেননি, তাহলে চিনবেন কি করে? আর আজকাল কাউকে কি আর বিশ্বাস করা যায়? আপনাদের এলাকার শাহিদ ছেলেটাকে জবাই করে মেরে ফেলেছে, বুঝলেনই তো? হ্যাঁ বাবা, শুনেছি। আমি আবার রক্ত দেখতে পারি না, তাই ছেলেটাকে গিয়ে দেখা হয়নি। আচ্ছা বাবা, ফ্রেশ হয়ে আসো তোমার বন্ধুকে সাথে নিয়ে। খাবার পাঠিয়ে দিচ্ছি তোমাদের রুমে। ধন্যবাদ মামি। হাত মুখ পরিষ্কার করার জন্য আসলাম টিউবওয়েল। রাহি চেপে যাচ্ছে আর আমি পানি মুখে নিয়ে গড়গড়িয়ে যাচ্ছি। হঠাৎ খেয়াল করলাম লাল ললাট কি জানি দেয়ালে পিঠে চেপে আছে। আমি হাত মুখ না ধুয়ে দেয়ালে কি লেগে আছে জানার জন্য সামনে পা বাড়াচ্ছি, ঠিক তখনই মামি আসলো। কি হয়েছে বাবা? না, তেমন কিছু না মামি। এইখানে রক্ত দেখা যাচ্ছে, তাই আর কি। ও, এইটা? আজকে যে মুরগি কাটছে, হয়তো ওইটার রক্ত দেয়ালে লেগে আছে। ও। আমি আর রাহি হাত মুখ ধুয়ে চললাম রুমে। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবো। হঠাৎ রাহির দিক তাকালাম। রাহিকে দেখে মনে হচ্ছে খুব বড় ধরনের কিছু হয়েছে। রাহিকে জিজ্ঞেস করলাম, কি রে, তুই লাশ দেখে আসার পর কিছুই বলছিস না? বন্ধু, আমার খুব ভয় লাগতেছে। আমি মরদেহ দেখলে রাতে ঘুম হয় না আমার। আমার খুব ভয় লাগতেছে। তুই দেখছিস কিভাবে ছেলেটাকে মেরেছে, পশু ও এতটা নৃশংসভাবে মারতে পারে না। আর এইসব ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। তুই এইসব নিয়ে একদম টেনশন করিস না। আমি আছি না তোর সাথে, আমি থাকতে ইনশাল্লাহ তোর কিছু হবে না। বন্ধু, যখন তুই থাকবি না তখন? দেখ, এমনি আর দিন রাত পার হয়ে গেল, কিছুই জানতে পারলাম না। তুই প্লিজ আর এমন করিস না, একটু ঘুমা, সব ঠিক হয়ে যাবে। আমি রেগেমেগে শুয়ে পড়লাম। রাহি চুপ করে এক কোণে শুয়ে পড়লো। হঠাৎ অনুভব করতে পারলাম আমার পেটে ভারী কি জানি। হালকাভাবে চোখ খুলে দেখতে পেলাম মৌ আমার পেটে বসে আছে আর হাত দিয়ে আমার গলা চেপে রেখেছে। ঘুম ঘুম চোখে বললাম, স্বপ্নের মাঝেও এইভাবে অত্যাচার করবা? স্বপ্নের মাঝে আদর করলেও কি হতো? আমি তোমাকে সবসময় অত্যাচার করি, ঠিক আছে, এই নেও। মৌয়ের ঠোঁটের স্পর্শ আমার কপালে এঁকে দিল। তখন আমি ঘুমের শহরে ঘুরঘুর করছি। হঠাৎ নাকে মুখে একসাথে এক জগ পানি এসে পড়ল। তাৎক্ষণিক মধ্যে ঘুম থেকে জেগে উঠলাম। চোখ খুলে দেখি মৌ আমার পাশে বসা। কি এখন বিশ্বাস হয়েছে? সত্যি তুমি আমার পেটে বসেছিলে? হুম। ঠোঁটের স্পর্শটা কি সত্য ছিল? হুম, লজ্জার স্বরে। মৌ, আমি না ঘুমিয়েছিলাম তাই ঠিকমতো বুঝতে পারিনি। প্লিজ কপালে আরেকবার। কথাটা মুখ থেকে কেড়ে নিয়ে মৌ বলল, এইটা তোমার শেষের পাবা না। কেন? তুমি না বললে যে আমি তোমাকে শুধু অত্যাচার করি। ভুলক্রমে মুখ দিয়ে সত্য কথা বের হয়ে গেছে। কিন্তু তোমার অত্যাচারকে যে অনেক ভালোবাসি সেটা তুমি বুঝো না? না, বুঝি না, আর বুঝতে চাই না। আমি আশেপাশে তাকিয়ে দেখি কেউ নেই। তখন ওই সুযোগে মৌকে কিস করে ফেলি, কিন্তু কপাল খারাপ হলে যা হয়, মৌয়ের জায়গা আমার নিজের জুতো জোড়াকে কিস করে ফেলি। চোখ বন্ধ করে কিস করতে গিয়ে এমনটা হয়েছে, কারণ মৌ নিজের জুতো জোড়ার সামনে ধরে রেখেছিল। মৌ অট্টহাসি হাসছে, দেখতে বিশ্রী লাগছিল। সোজা সাপটা বলে দিলাম, তোমার হাসি মোটেও ভালো হয়নি। এইভাবে কেউ হাসে? শুধু একজন হাসে। কে হাসে? আমাদের গ্রামের বাড়িতে একটা তেঁতুল গাছ আছে, ওখানে নাকি পেতনি আছে। আমি দাদার কাছ থেকে শুনছি যে পেতনি নাকি এইভাবে হাসে। কি বললা? আমাকে পেতনি বলার সাহস কে দিচ্ছে? আমি পেতনি বললাম কোথা? দাদাজান বলছে আমি কি দেখছি যে পেতনি তোমার মতো হয়। আমাকে আবার পেতনি বলা হয়েছে, তাই না? দাঁড়াও, মজা দেখাচ্ছি।
মৌ রেগে মেগে ছুটে আসলো আমার দিক, আমাকে নিয়ে কাটে শুয়ে পড়লো। নিজের অজান্তে মৌয়ের কপালে আমার ঠোঁটের স্পর্শ লেগে যায়। মৌটা দেখে আনমনে তাকিয়ে রইল আমার দিক। মৌ কিছুক্ষণ পর উপর থেকে সরে গিয়ে বলল, আমাকে না বলে এইখানে আসলেন কেন? যদি বলে আসতাম তাহলে কি হতো? কিছুই হতো না, আমিও আপনার সাথে আসতাম। এইখানে অনেক ভালো ফুচকা বিক্রি করে, আমাকে নিয়ে যাবেন? শুধু ফুচকা খাওয়ার জন্য ঢাকা থেকে সোজা গ্রামে? আপনার সাথে এই প্রথম ফুচকা খাবো, তাই তো আসা। আচ্ছা, ফ্রেশ হয়ে নিয়ে আগে তারপর। আচ্ছা। রুম থেকে বের হয়ে টিউবওয়েল একটা লুঙ্গি নিয়ে গোসল করতে চললাম। মৌ আমার পিছে পিছে আসছে, তা দেখে আমার একটু লজ্জা লাগছিল। পরে মৌকে বললাম চলে যেতে, সে আমার কথা শোনা তো দূরে থাক, সে এসে টিউবওয়েল চেপে বালতিতে পানি দিয়ে গেল। হাতে ব্রাশ, গলায় গামছা, নিচে প্যান্টের জায়গায় লুঙ্গি। ঠিক তখনই রাহি পিছন দিক দিয়ে এসে ছবি উঠাচ্ছে, তা দেখে বিরক্ত হয়ে বললাম, তুই ছবি উঠাইলি কেন? আমি ছবি উঠাইলাম কোথায়? ভাবি বলছে ছবি উঠাইতে, তাই ছবি উঠেছি। রাহির কথা শুনে মেজাজটা গরম হয়ে গেছে। রাগী স্বরে বললাম, শালা বাবু, তুমি কি আমার বউয়ের পক্ষ নিয়ে এখনই কথা বলছো? মৌর্য বলে শুনতেছ? সমস্যা নেই, আমি এখনই তোমারটাকে কল দিব। তখন টের পাই বা বাঘের লেজ নিয়ে টানাটানি করলে কি হয়। দেখ রাশেদ, এইটা ঠিক না, আমি কি করবো বল? ভাবি বলছে তাই আমি এমনটা করছি, কিছু করার ছিল না। ঠিক আছে, এইদিক আয়। রাহি হাসি মুখে আমার সামনে আসলো, আর সাথে সাথে বালতির মধ্যে চুবান দিলাম। ঠিক তখনই মামা বাহির থেকে দৌড়ে এসে বলল, রাশেদ শাওনকে কে জানি মেরে বাড়িতে রেখে গেছে। মামার কথা শুনে থতমত খেয়ে যায়। বিস্মিত হয়ে মামাকে বললাম, চলেন তো। মামা আমার দিক তাকিয়ে বলল, এই অবস্থায় যাইবা? কোনো সমস্যা নেই, আপনি চলেন। শরীরে টি শার্টের উপর গামছা পরনে লুঙ্গি নিয়ে চললাম শানের বাসায়। পিছন পিছন রাহি ছুটে আসে। 5-10 মিনিট পর শানের বাসায় এসে পৌঁছালাম। শানের ল্যাজ দেখে বুকটা কেঁপে উঠল। শানের শরীর থেকে হাতগুলো আলাদা করে রাখা, পাগুলো আলাদা করে রাখা, বুক ছিঁড়ে লিখা ফিনিশড। তা দেখে রীতিমতো মাথা ঘুরিয়ে গেল। এই লাস্ট একটা প্রমাণ ছিল, সেটাও শেষ হয়ে গেলে আর শানকে নৃশংসভাবে হত্যা করেছে। একটু আড়াল করে দেখলাম শানের শরীরে একটা অংশে 4,56,321 লিখা। তা দেখে আর অবাক হয়ে গেলাম। তাহলে শাওন কি জানতো এই পিন কোডে কি আছে? এই পিন কোডের মধ্যে কি লুকিয়েছে আছে, যারা এইটা জানে তাকে এইভাবে মেরে যাচ্ছে? তাহলে কে করছে এই খুনগুলো? হঠাৎ শানের ডান হাতের দিক নজর পড়ল। আঙ্গুলের কিছুটা উপরের অংশে একটা বাটারফ্লাই ট্যাটু। তা দেখে সন্দেহটা আরো বেড়ে গেল, তার মানে শাওন সব জানতো। এমন সময় রাহিকে জিজ্ঞেস করলাম, রাহি, গতকাল রাত্রে তুই শাহিদের ডান হাতে কিছু লিখেছিলে? আমার সঠিক মনে পড়ছে না, তবে একটা কাজ করলে হয় না? শাহিদের বাসায় গিয়ে জিজ্ঞেস করলে হয় না যে তার হাতে কোনো ট্যাটু ছিল কিনা? সেইটা করা যায় যদি বাড়ির মানুষ এই শোকাহত সময় এইসব ধরনের প্রশ্ন পছন্দ না করে। সেইটা দেখা যাবে, চল আগে শাহিদের বাসায় যাওয়া যায়। মামাকে নিয়ে আমরা দুজন চললাম শাহিদের বাসায়। শাহিদের বাসায় গিয়ে দেখি বাড়িতে তালা দেওয়া কে নেই। চুপচাপ করে বাড়ি থেকে চলে আসবো এমন সময় পিছন থেকে কে জানি মামার নাম ধরে বলল, শহীদ ভাই এইখানে? ভাই, আসছিলাম শাহিদের ব্যাপারে কিছু জানার জন্য। বাড়ি থেকে নেই, তাই ফিরে যাচ্ছি। ও, আমি আসছিলাম তাদের কাছেই, কিন্তু গিয়ে দেখি বাসায় কেউ নেই। গতকাল ছেলেটার শেষ গোসল করাতে গিয়ে জীবনেই প্রথম ভয় পেলাম। আজ নাকি আবার দক্ষিণ পাড়ার শানকেও মেরে ফেলছে। কি হচ্ছে গ্রামে আল্লাহ জানে। লোকটার কথা শুনে থমকে গেলাম। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, একটু আগে আপনি বলেছেন যে শাহিদের শেষ গোসল আপনার নিজ হাতে করিয়েছিলেন? হ্যাঁ। তাহলে সম্ভবত আপনার মনে আছে শাহিদের ডান হাতে কোনো ট্যাটু ছিল কিনা? মনে পড়ছে না তেমন, তবে একটা কি জানি ছিল, দেখছে পাখির মতো, প্রজাপতির মতো। হ্যাঁ হ্যাঁ, এমনটা ছিল। তাহলে সন্দেহটা সত্যি সঠিক ছিল। এই দুইটা খুন করেছে খুনি নিজে একা, আর যে খুন করেছে সেই পিন কোডের মালিক। তার মানে তাদের 3 জনের হাতে বাটারফ্লাই ছিল। শিমুল, শাহিদ, শাওন আর একটা কেউ, এই 4 জনের ছবির মধ্যে আর একটা কে ছিল? সে আদৌ বেঁচে আছে নাকি ওই দিনের গুলিতে 2 জনের মধ্যে সে ছিল? এমনও হতে পারে ওই 4 নাম্বার ছেলেটার বাবা রবিন। সবকিছু ঝাপসা লাগছে, ঠিক তখনই আচমকা একটা কথা বলল লোকটা, শহীদ ভাই, আমার না একজনকে সন্দেহ হয়েছে। কি বলছেন দেখে? আমি আগ্রহ সহকারে লোকটাকে আবার বললাম,
একটু মনে করার চেষ্টা করুন কে ছিল। এর আগে কখনো এই এলাকায় দেখিনি। যখন উনি জোরপূর্বক আমার সাথে লাশটাকে গোসল করাচ্ছে তখন একটু কেমন জানি দেখা যাচ্ছিল ওনাকে। আপনি কি তার বৈশিষ্ট্যটা ঠিকমতো তুলে ধরতে পারবেন? বুড়ো মানুষ, এত কিছু তো আর মনে নেই, তবে হ্যাঁ, ওনার হাতেও একটা ছোট প্রজাপতি ছিল। লোকটার কথা শুনে চমকে উঠলাম। বারবার গলা শুকিয়ে আসছে। তাহলে কি রবিন এখানে এসেছিল? ও শির, কি একটা ভুল করলাম, তখন আমাকে এইখানে থাকার দরকার ছিল। আনমনে হাঁটতে লাগলাম। যেটুকু তথ্য ছিল সেটা শেষ হয়ে গেল। এখন কি করবো কিছুই বুঝতেছি না। বাসায় গিয়ে গোসল করে রুমে গিয়ে মন মলিন করে বসে রইলাম। ঠিক তখনই মৌ হুঙ্কার মেরে আমাকে ভয় দেখানোর বৃথা চেষ্টা। পাশে বসে থাকা রাহি চুপ করে ভেবে যাচ্ছে আর শীতল ভাবে বসে আছে ভয়ে। মৌর সামনে এসে অগণিত কথা বলে যাচ্ছে, যেটা সহ্য হচ্ছে না। হঠাৎ রেগে গিয়ে বললাম, এই তুমি কি বাচ্চা দেখতে পারছো না? এখানে দুটো মানুষ চুপচাপ। শুধু নিজের কথায় ভাবো, আশেপাশে কি হচ্ছে কিছুটা ধারণা আছে? বরাবরের মতো বাচ্চাদের আচরণ করে যাচ্ছ। কমন সেন্স বলতে মাথায় কিছু আছে? মৌ আমার কথা শুনে চোখের পানি গাল বেয়ে মাটিতে পড়ছে। মেয়েটা কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে গেল। পুনরায় আবার এসে দরজাটাকে একটা জোরে আঘাত করলো। বিকট শব্দ হয়ে কানে ভেসে আসলো। মেজাজ গরম করার আগে রাহি বলল, তুই শুধু শুধু মেয়েটার উপর রেগে যাচ্ছিস। মেয়েটার কি দোস্তারে কোনোই বা এই কেসে এর সাথে জড়াচ্ছিস? মেয়েটা শহর থেকে গ্রামে এসেছে তোর সাথে একটু সময় কাটাবে, তা ভেবে আর তুই কিনা জ্ঞান দিতে আসিস না? মাঝে মাঝে তো মনে হয় মৌয়ের বাবা রবিন, এবার রবিনই মৌয়ের বাবা। তাদের পুরো পরিবার পাগল। এইভাবে না ভেবে মেয়েটাকে গিয়ে সান্ত্বনা দে। বেচারির কি দোষ? তোরে হয়তো একটু বেশি ভালোবাসে, তাই তোর সাথে সময় কাটাতে চায়, সবসময় তোর পাশে থাকতে চায়। রাহির কথাটা শুনে মৌয়ের কাছে চললাম। মৌয়ের রুমে গিয়ে দেখি শব্দবিহীন ভাবে কেঁদে যাচ্ছে। অন্যদিক মুখ করে বললাম, সরি বললাম তো। মাথা গরম হয়ে আছে তাই এমনটা করেছি। কাঁদো কাঁদো স্বরে মৌ বলল, মাথা গরম থাকলে একটু পানি ঢেলে নিলেই তো হতো। লাগবে না পানি, তোমার চোখের পানিতে আমার মাথা ঠান্ডা হয়ে গেছে। আমাকে ধমক দিতে খুব ভালো লাগে। তুমি সবসময় এরকম বাচ্চাদের মতো আচরণ করো কেন? 100 বার করবো, 1000 বার করবো, ভালো লাগেনি? না লাগে না। কথাটা শেষ করতে না করতে মৌ আমার বুকে জড়িয়ে ধরলো। আমার আষ্টে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আর বরাবরের মতো কেঁদে চলল। ছোট্ট একটা বাচ্চার মতো স্বভাব। রাহি জানালার পাশ থেকে দেখে হাত তালি দিল। আমি আবার ধমক দিয়ে বললাম, যাই এখান থেকে যা। মৌ আমাকে জড়িয়ে ধরে বলল, আমাকে আর কখনো ধমক দিবেন না বলে দিলাম, তাহলে দেখবেন কি করি। কি করবা শুনি? কি করবো দেখেন কি করি। এই বলে মৌ আমার পেটে দুটো ঘুষি দিল। বাবারে বাবা, মেয়েটার শরীরে হেব্বি শক্তি আছে দেখছি। পরে মৌকে বললাম, একটু খাওয়া দাওয়া কম করে দিও। যেভাবে মারো একদিন তোমার খুশি খেতে খেতে মরে যাব। মৌ আবার এই কথা শুনে আর একটা খুশি দিয়ে দাঁত কিরমিরিয়ে বলল, যদি আর একবার এমন কথা বলো না তাহলে দেখবা। সবকিছু ঠান্ডা হওয়ার পর মৌ বলল, দোকানে নিয়ে যেতে এসে ফুচকা খাবে। কি আর করার, দোকানে না গিয়ে গেলে আবার শুরু হবে কান্নাকাটি, তাই বাধ্য হয়ে নিয়ে গেলাম। বারান্দায় থেকে রাহিকে সাথে করে চললাম। হাঁটতে হাঁটতে 10-12 মিনিট পর দোকানের সামনে এসে বসলাম। মৌ দোকানের সামনে এসে, মামা কেমন আছেন? আরে ভাগ্নি যে, কেমন আছো ভাগ্নি? মামা আজকে কিন্তু পেট ভরে খেয়ে যাব। মামা ঝাল করে বেশি মরিচ দিয়ে বেশি তেঁতুল পানি দিয়ে বানান। জানি তুমি কেমনই খাইতে চাও। মৌ আছে ফুচকা নিয়ে। এই দিক দিয়ে রাহি মনমনা হয়ে আছে আর আমি ব্যর্থ হয়ে বসে আছি। যে প্রমাণগুলো ছিল তা মুহূর্তের মধ্যে নিমিষে শেষ হয়ে গেল। কি করবো, সামনে কি হবে কিছুই জানি না। কে এই রবিন কোনই বা আমার পিছনে এভাবে লেগে আছে? সে সোজা আমার সাথে দেখা করলে পারত। আমি যার কাছে যাই তাকে সে মেরে ফেলে। সে আমাকে এইভাবে ফুটবল করার চেষ্টা করছে। মোবাইল বের করে 4 জনের ছবিগুলো দেখছি। হঠাৎ চোখের মধ্যে একটা ছবি উঠানোর মতো ফ্ল্যাশ পড়লো। চোখ ফিরে তাকাতে দেখতে পায় অল্প বয়সের একটা ছেলে ছবি উঠেছে আমাদের। রাহি রেগেমেগে গিয়ে ছেলেটাকে জোরে এক থাপ্পড় বসিয়ে দিল। ছেলেটাকে থাপ্পড় দেওয়াতে আমার খুব খারাপ লাগলো। সাথে সাথে গিয়ে ছেলেটাকে মাটি থেকে তুলে আমার সাথে বসিয়ে হাতে একটা টিস্যু পেপার দিয়ে বললাম, ছোট কেউকে না জানিয়ে ছবি উঠানো ভালো না। এইটা একটা অপরাধ, তুমি জানো? ছেলেটা চুপ। তোমার ছবি উঠানোর শখ হলে এইটা ভালো, তবে কাউকে না জানিয়ে আর ছবি উঠাবে না।
রাহি জায়গা থেকে উঠে এসে বলল, তার সাহস কত কথা বলছে না। ঠিক তখন ফুচ্চাওয়ালা মামা চমকে দেওয়ার মতো একটা কথা বলল। মামা, ছেলেটা বোবা, কথা কইতে পারে না। কি? জি মামা, ছেলেটা ছোট থাকতে এমন হয়েছে। ছেলেটা এতিমখানা বড় হয়েছে পরে কে জানি টেহা দিয়ে ইড়ে কিনে দিছে। ও মামা, তার ইড়া অভ্যাস। নতুন কেউ আম্মু এলাকায় আইলে সারাতে ছবি জীব হোক পলাইয়ে উঠাইব। সত্যি? হ্যাঁ মামা, নাইলে দেখেন তার ক্যামেরা সব আছে। ছেলেটা আমার মোবাইলের স্ক্রিন দেখিয়ে কি জানি বলার চেষ্টা করতেছে। শুধু এইটুকু বুঝলাম যে ছেলেটার আমার মোবাইলে যে ছবিগুলো আছে তা দেখে কিছু বলার চেষ্টা করতেছে। তখন মামাকে দেখলাম। মামা, দেখেন তো ছেলেটা কি বলছে। মামা, ছেলেটা আপনার মোবাইলের যে ছবিগুলো আছে তাদের সবাইকে চিনে। সবাইকে চিনে? আর কি বলছে? আর কইতেছে যে তার কাছে এই ছেলেগুলোর ছবি আছে। মামার কথা শুনে বিস্মিত হয়ে জলদি করে ক্যামেরাটা হাতে নিয়ে ছবিগুলো দেখা শুরু করলাম। একের পর এক ছবি দেখছি, হঠাৎ নজর পড়লো একটা ছবি, গাড়ির ভিতরে কে জানি বসে আছে, দেখতে খুব পরিচিত লাগছিল। আর এই তো সে 4 নাম্বার ছেলেটা, কার সাথে জানি কথা বলছে। জুম করে দেখি খুব কাছের একজন মানুষের সাথে কথা বলছে, যে আমার খুব পরিচিত একজন মানুষ। পরে মামাকে জিজ্ঞেস করলাম যে ছেলেটাকে জিজ্ঞেস করেন ওই ছেলেটার সাথে যে একটা লোক বসেছিল তাকে ছিল। মামা আকার ইঙ্গিতে ছেলেটাকে বলল, তারপর বোবা ছেলেটা আকার ইঙ্গিতে বলল যে ছেলেটার সাথে যে কথা বলছে সেটা তার বাবা। তা শুনে থমকে গেলাম, রীতিমতো ভাবাচাকা খেয়ে গেলাম। বসা থেকে সোজা দাঁড়িয়ে আকাশের দিক তাকিয়ে মনে হচ্ছে পুরো পৃথিবীটা ঘুরছে। আমার পাশে থাকা মানুষটা যে খুনি হবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। তাহলে কি সে আমার থেকে প্রতিশোধ নিতে চেয়েছে? তার মানে আমি ওই দিনের রাতে যে গুলি করেছিলাম ছেলেটাকে, তাহলে আমার গুলিতে শিমুল মারা যাওয়াতে হয়তো প্রতিশোধ নিচ্ছে আর আমার আশেপাশে মানুষদেরকে খুন করছে। তার মানে 4 নাম্বার ছেলেটার নাম শিমুল, মৌয়ের ভাইয়ের নামও শিমুল, ছেলেটার নাম শিমুল। এখানে ঝামেলাটা হয়ে গেছে। হঠাৎ মৌ এসে বলল, কি হয়েছে? খুনিকে তা পেয়ে গেছি, জলদি করো, ঢাকা যেতে হবে আমাকে। খাওয়া দাওয়া শেষ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলে আমার মনের ভিতর একটা আনন্দ কাজ করতে লাগলো। আজকে সে আমার হাত থেকে বাঁচতে পারবে না, খুব নৃশংসভাবে মারবো। একটা বাইকে আমরা 3 জন বসলাম। মৌ সবার পিছনে বসে আছে। গ্রাম থেকে ঢাকা আসতে সম্ভবত 6 ঘন্টা তো লাগবে। রাস্তায় অগণিত কথা বলতে বলতে ঢাকায় চলে আসলাম। মৌকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে চললাম আমি আর রাহি গোপনীয় জায়গা। এর আগে মৌয়ের বাবা আমাকে কল দিল। রাশেদ, কোথায় তুমি? আঙ্কেল, একটা জরুরি কাজে যাচ্ছি। আমার কথাটা আগে শোনো। মৌ বাড়িতে এসে পাগলামো শুরু করছে। কি হয়েছে? বাবা, তুমি জানো ওর যখন যেটা মনে হয় তখনই ওইটা করবে। কি নিয়ে পাগলামি করছে? মৌ বলতেছে কালকের মধ্যে এসে তোমাকে বিয়ে করবে। আঙ্কেল থেকে এই কথা শোনার পর মৌকে তখন অসহ্য মনে হলো। একটা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি শুরু করে দিয়েছে বাচ্চাদের মতো। পরে রেগেমেগে আঙ্কেলকে বললাম। ওরে বলেন আমি পরে কথা বলবো। ঠিক আছে বাবা। কিসের জন্য এইসব ঝামেলা মাথায় নিতে হয়? এর চাইতে ভালো বিয়ে না করা। বিয়ের আগে এই অবস্থা আল্লাহ জানে, এরপর জানি কি হয়। সোজা আমি রাহি গোপনীয় জায়গায় চলে গেলাম। রাহিকে সাথে নিয়ে যাওয়ার কারণ আছে, একটু পর বুঝতে পারবেন। রুমে ঢুকে দেখি স্যার বসে আছে। খুব উত্তেজিত স্বরে বললাম, স্যার কেমন আছেন? আরে রাশেদ, কখন আসলা? এইটা কে? এখনই আসলাম ভালো একটা খবর নিয়ে। আর এই হচ্ছে আমার সবচেয়ে কাছের বন্ধু। একটু পাগল ধরনের কাটাকাটি খুব পছন্দ করে। আমার মুখ থেকে রাহি এই শব্দটা শুনে ভয় পেয়ে যায়। কি হচ্ছে না হচ্ছে রাহি কিছু বুঝতে পারছে না। রাহি চুপচাপ আমার কথার সাথে তাল মিলিয়ে যাচ্ছে। স্যার আমার দিক তাকিয়ে বলল, কি বললে? আমি কিছুই বুঝি নাই। ভয়ানক এক হাসি দিয়ে বললাম, স্যার পিনকোডের মালিক পেয়েছি, তবে পিনকোডের ভিতরে কি আছে আমি একটু পর জানতে পারবো। তাহলে তো ভালো, আমি জানতাম তুমি পারবে। কিন্তু স্যার আপনি কখনো এটা জানতেন না যে আমার ভিতরে একটা শয়তান লুকিয়ে আছে। মানে? মানেটা খুব সিম্পল। কথায় আছে না, সাপ মরবে কিন্তু লাঠি ভাঙবে না। সেই খেলাটা তো দারুণভাবে দেখিয়েছেন। সত্যি আপনাকে নোবেল দেওয়ার দরকার। তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। একটু অপেক্ষা করেন, সবকিছু বুঝিয়ে বলছি। রাহিকে ডেকে বললাম, এখন তোর খেলা দেখা। ডিভাইস অন করে সব ক্যামেরা বন্ধ করে দে। আমরা যে এখানে এসেছি সেটাও জানি না জানে কেউ। সব মিলিয়ে কোনো প্রমাণ চাই না আমি। ঠিক তখনই স্যার ভয় ভয় বলল,
রাশেদ, তুমি কোথাও ভুল করছো। স্যার, ভুলটা সেদিন আপনি করেছেন যেদিন খেলাটা আমার সাথে শুরু করেছেন। স্যার ভেজা বিড়ালের মতো হয়ে গেল, ভয় কাতর হয়ে করুণার স্বরে বলল, তোর কি মনে হয় সবকিছু জেনে গেছিস? হা 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 হা। আমি আর রাহি থমকে গেলাম হাসি শুনে। অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। তখন স্যার বলল, এই খেলা শুরু করেছি ঠিকই, কিন্তু এর শেষ হবে না। তোরে যতক্ষণ না দিলে দিলে মারছি। সত্যি কথা বলছি, এতক্ষণ পর্যন্ত আমি নিশ্চিত ছিলাম না যে সেটা তুই কিনা এখন নিজের মুখে বলে দিয়ে খুবই ভালো করেছিস। এই খেলাটা শুধু তোর জন্য। ওই দিন তুই আমার প্রাণের চেয়ে প্রিয় মানুষটাকে মেরে ফেললি। আমি বাবা হয়ে কিছু করতে পারলাম না, বরঞ্চ তোরে সবার সামনে বাহবা দিতে হলো। সেই দিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি তোর কাছ থেকে এক এক করে কাছের মানুষগুলো নিয়ে যাবো আর তোর হাত দিয়ে সেটা করব। তখন তুই বুঝতে পারবি নিজের হাতে কাছের মানুষ মারা গেলে কি কষ্ট। যখন তুই আমার ছেলেকে মেরেছিস তখন থেকে শুধু একটা ভেবেছি তোর সাথে মৌয়ের পরিবার সম্পর্ক করে তোর হাতে তার পুরো পরিবারটাকে শেষ করে দিব। কিন্তু সেটা হওয়ার আগে তুই জেনে গেলি। তোর দুশ্মন আমি, তাহলে তুই মৌয়ের পরিবারকে টানলি কেন? কারণটা তুই ভালো করে জানিস। মৌয়ের ভাইয়ের নাম শিমুল ছিল, আমার ছেলের নাম শিমুল ছিল। সে সবসময় মৌয়ের ভাইয়ের সাথে চলাফেরা করতো এবং মেয়েদেরকে উঠিয়ে নিয়ে মৌদের বাসার গোপন জায়গায় তাদেরকে মেরে ফেলতো। তুই তো জানিস ভালো করে শাহিদের শানকে কিভাবে মেরেছি। এখন তোর পালা। ঠিক আছে, আমাকে তুই মেরে ফেল, তবে একটা কথা জানা ছিল। তুই জানলি কি করে যে মৌয়ের সাথে আমার সম্পর্ক ঠিক হবে? মৌয়ের সাথে তোর সম্পর্ক ঠিক হয়নি, বরঞ্চ ঠিক করা হয়েছে। মানে? মানেটা হচ্ছে এইসব এমনি এমনি হয়নি, আমি তোদের দুই পরিবার সম্পর্ক ঘটিয়েছি। জানি অতি সহজে তোর দ্বারা মৌদের পরিবারের সবাইকে মারতে পারি। তখন তুই কষ্ট পেতে পেতে একদিন মরে যেতি, আর আমার প্রতিশোধটা সহজে নেওয়া হয়ে যেত। তুই কিভাবে জানলি যে আমি রবিন? এত কিছুর পরও জেনে গেলি, সেটার জন্য তোরা ধন্যবাদ দেওয়া উচিত। আরে রাখো তোর ধন্যবাদ, একটু পর মাথায় বুলেট ঢুকিয়ে চোখ দুটো নিয়ে বাজারে মার্বেল হিসাবে বিক্রি করে দিব, শয়তানের বাচ্চা। তুই অকারণে এতগুলো মানুষকে খুন করেছিস। অকারণে খুন করেছি, তোর কাছে অকারণ মনে হলো। আমার ছেলেকে খারাপ করেছে কে জানিস? মৌয়ের ভাই শিমুল। তারে প্রতিনিয়ত নিয়ে নেশা করিয়ে এমনটা করেছে। আজ আমার ছেলে বেঁচে থাকতো আমার বুকেই থাকতো। কিন্তু সবকিছু শেষ হয়ে গেছে ওই পরিবারের ছেলের জন্য। তারা তাদের ছেলেকে মানুষ করতে পারেনি, তাই হয়তো আমার ছেলেও তার দেখা দেখি এমন হয়েছে। কি বললি মানুষ করতে পারেনি? আরে তারা মানুষ করতে পারেনি সেটা তাদের ব্যাপার, কিন্তু তুই তো তোর ছেলেকে মানুষ করবি কি করে? আগে নিজে মানুষ হয়ে দেখ। লেকচার কম দে। আমার ছেলের মেয়েদের প্রতি আসক্ত ছিল, তাই মৌদের বাড়ি থেকে না থাকলে তারা দুজনে মিলে মেয়েদেরকে উঠিয়ে নিয়ে নিয়ন্ত্রণ করে মেরে ফেলতো। কিন্তু একদিন মৌয়ের ভাইয়ের সহ্য করতে না পেরে পুলিশের কাছে বলে দিবে, সে ভয়ে আমি আমার আত্মসম্মানের জন্য তোকে পাঠিয়েছিলাম যে তারে গুলি করার জন্য, আর তুই একসাথে দুজনকে মেরে ফেললি। আর সেই দুজন মধ্যে যে আমার ছেলেও ছিল। সেদিনে প্রথমবারের মতো বুঝতে পারলাম আপনজন যখন নিজের কারণে মারা যায় তখন কষ্টটা কত তীব্র হয়। আর সেই কষ্টটা আমি তোরে দিতে চেয়েছি। তোর হাতে মৌয়ের পরিবারকে শেষ করে দিতে চেয়েছি, কিন্তু পারলাম না। আমি থাকতে মৌয়ের পরিবারে কখনো কিছু হবে না। তুই পরের জন্য গর্ত খুঁড়েছিলি, কপাল খারাপ, তোর নিজের গর্ত নিজে পড়লি। রাহি ট্যাঙ্কি খেয়ে দাঁড়িয়েছে, এমন সময় রাহি রবিনের কাছে গিয়ে দিল জোরে সরে এক থাপ্পড়। রবিন চোখগুলো বড় বড় করে রাহির দিক তাকিয়েছে। আমি এইবার আরো একটু টুইস্ট দিয়ে বললাম, রবিন তোর খেলা শেষ, এখন আমার শুরু। তোর সব কথা রাহির হাতের ডিভাইসে রেকর্ড হয়ে গেছে। তুই শেষ, এখন বল, তুই আমার হাতের গুলি খেয়ে মরবি নাকি নিজের হাতে নিজেকে গুলি করবি? রবিন চোখগুলো বর্ষর করে আমার দিক তাকিয়েছে। রবিন একটা কথা বলল, আমার বিড়াল আমাকে বলিস মেও। খুব খারাপ হবে রাশেদ, খুব। তুই আমার বা করতে পারবি। এখন যদি আমি তোরে গুলি করে শুরু করি, দেহের মধ্যে যতগুলো ছিদ্র আছে সবগুলো ভরাট করে দিব। তোর গেমটা ছিল পিনকোড নিয়ে, অথচ পুরোটাই মন গড়া কাহিনী বানিয়েছিস, মন গড়া পিনকোড দিয়েছিস। দারুণ মাস্টার প্ল্যান করেছিস। রবিন জোরে সরে একটা হাসি দিয়ে বলল, এই পিনকোড তোর পিছু ছাড়বে না বলে দিলাম। আবার দেখা হবে দোস্ত বলে রবিন নিজের মাথায় নিজে গুলি করলো। সাথে সাথে মাটিতে উল্টে পড়লো। কয়েক সেকেন্ড পর রবিনের গল্প শেষ হয়ে গেল। রাহিয়ের আমি সবকিছু আগের মতো করে দিয়ে রবিনকে ওই জায়গা রেখে চলে আসলাম। নতুন যাত্রা পথে দুজনে চলতে লাগলাম। মনে হচ্ছে বিজয় গান চারিদিক দিয়ে কানে ভেসে আসছে। আমি আর রাহি বাড়িতে এসে ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিলাম।
আমরা এখন বোতলের ভিতর একটা চিরকুট লিখে সেই চিরচেনা জায়গায় গিয়ে ভাসিয়ে দিব। রাহি আমার শর্ট প্যান্ট পরাকালীন থেকে বন্ধু। আমরা কখনো যদি কোনো খেলাধুলায় বিজয় হতাম, একটা জায়গায় গিয়ে সবসময় বোতলে চিরকুট রেখে ভাসিয়ে দিতাম। এই নিয়ে আমরা দুজন 49টা বোতল ভাসিয়েছি। আর একটা হলে আমাদের দুজনের 50 হয়ে যাবে। খেলা থেকে শুরু করে প্রত্যেকটা কেসে দুজন মিলে সমাধান করি। রাহিয়ের সাথে জড়িত না, তবে তার ট্যালেন্ট কাজে লাগিয়ে আমি সফল। অনেক ঝগড়াঝাটি করে দুজন বড় হয়েছি। রাহি থেকে ডিভাইসটা নিয়ে রবিনের পুরো ভিডিও ল্যাপটপে রেখে দেয়। তৈরি হয়ে নিচে যাব এমন সময় রাহির মোবাইল কল আসে। রাহি কল দেখে চুপসে গেল। আমি রাহিকে জিজ্ঞেস করলাম, কি রে, কল উঠাস না কেন? আরে এখন কল উঠাইলে মোটি বলবে ওরে নিয়ে রেস্টুরেন্ট যেতে। সারাদিন খাওয়া ছাড়া কিছুই বুঝে না। টাকার সমস্যা হলে আমার কাছ থেকে নিয়ে যা। আরে না, টাকা আছে। ওর কল ধরলে বকবকানি শেষ হবে না, তাই ভাবছি পরে কল দিয়ে সবকিছু শুনবো। ঠিক তখনই আমার মোবাইলে মৌয়ের কল আসলো। এতক্ষণ আপনার ফোন ধরার সময় হয়েছে? ব্যস্ত ছিলাম। আমি সোজা সাপটায় একটা কথা বলবো, জবাব দিবেন। বলো। আমাকে কালকে বিয়ে করতে হবে, তা না হলে আমি বিয়ে করবো না বলে দিলাম। এইটা তো ভালো কথা, কালকে কেন আজকে করে ফেলি? না, আমি কালকে করব। আপনি পাঞ্জাবি পরে আসবেন, সাথে মুখে রুমাল দিয়ে লজ্জা মুখ রাখবেন, আমি এইসব দেখার অপেক্ষায় আছি। ও কত শখ। আচ্ছা আচ্ছা রাখি, আমি হাতে মেহেদি দিব। এই বলে কলটা কেটে দিল। এই দিক দিয়ে বাবা মা আমাকে না জানিয়ে সবকিছু করে ফেলেছে। কালকে আমার বিয়ে, এখন পর্যন্ত কিছু জানতাম না, এইমাত্র মুখ থেকে শুনলাম। আমি আর রাহি আবার উপরে গিয়ে বললাম, মা কাল নাকি আমার বিয়ে? হ্যাঁ, অনেক কাজ পড়ে আছে, সব গুছাতে হবে। কি বলছো? হুটহাট বলে দিলে আমি জানালামই না। আমারও তো কিছু কেনার দরকার ছিল। সব কিনা হয়ে গেছে, ওই জায়গা তোর আর তোর ভাদাইমা বন্ধুর কাপড় চোপড় আছে। এই কথা রাহির কানে পৌঁছাতে না পৌঁছাতে দৌড়ে গেল। পরে গিয়ে তারে বললাম, লজ্জা শরম কিছুটা থাকার দরকার। এই দিক দিয়ে কোনো প্রস্তুতি নাই, আর তুই দৌড়ে আসলি পোশাকের জন্য। একবার আমার কথাটা ভাব। এইসব ভাবার সময় নাই। যা হবে ভালো হবে, আমি মনে করি তোরে শুধু মৌ ঠিক করতে পারবে। এইভাবে একটা দিন পার হয়ে গেল। আজকে আমার গলার সাথে মৌকে ঝুলিয়ে দিবে। এই মেয়ে যে পাগল, কখন কি করে সে নিজে জানে না। বর সেজে বাড়ি থেকে রওনা দিলাম 10 মিনিটের পথ। ঠিক তখন সন্ধ্যা 7টা বাজে, মৌদের বাড়ির নিচে এসে উপস্থিত আমরা। অনেক ঝামেলা শেষ করে বিয়ের আসরে গিয়ে বসলাম। কাজী সাহেব এসে আমাকে বলল, বাবা তুমি এই বিয়েতে রাজি আছো? তখন খুব ভয় পাচ্ছিলাম, সাহস পাওয়ার জন্য রাহিকে ডাক দিলাম, কিন্তু আশেপাশে রাহিকে আর দেখলাম না। তাই উপায় না পেয়ে বলে দিলাম কবুল। সবাই আলহামদুলিল্লাহ বলে বিয়ের কাজ সমাপ্ত করলো। তার কয়েক মিনিট পর রাহিকে দেখছি না। কোথায়? 5 মিনিট পর কল আসলো আমার মোবাইলে অপরিচিত এক নাম্বার থেকে। কলটা ধরে, কে বলছেন? খুব ভয়ানক কণ্ঠে বলে উঠল, হাই রাশেদ, কংগ্রেচুলেশন, বিয়ের কাজটা ভালোভাবে কেটে গেল। কে? আমি তোমার খুব কাছের মানুষ, কিন্তু অনেক দূরে বসবাস আমার। আমি সেই পিন কোড দেখে তুই খুঁজতেছিস। তোমার পকেটে যে ডিভাইসটা আছে সেটা আমার চাই। মানে এক কথায় রবিন স্যারকে যে মেরেছে তার আগে যে জবানবন্দি নিয়েছো সেটা। ভয় দেখাচ্ছিস, সাহস থাকলে সামনে এসে নিয়ে যা। একদম চালাকি করিস না রাশেদ, খুব খারাপ হবে। তোর বন্ধুকে যদি জীবিত দেখতে চাস তাহলে ডিভাইসটা গেটের সামনে কালো গাড়ির ভিতরে রেখে দে। অপরিচিত কণ্ঠে যখন রাহিকে তুলে নিয়ে গেছে তখন ভয়ের সাথে সাথে ডিভাইসটা গাড়ির ভিতরে রাখলাম। তারপর মোবাইলের ওপাশ থেকে বলল, তোর প্রিয় বন্ধুকে নিয়ে যা। ছাদের মধ্যে রাখা আছে, খুব সাবধানে। আমি তাড়াহুড়ো করে ছাদে যাই। কোথাও রাহিকে দেখলাম না। হঠাৎ দেখতে পাই একটা ব্যাগ থেকে রক্ত বের হচ্ছে। সাথে সাথে ওই ব্যাগের চেইন খুলে দেখি রাহির শরীর থেকে মাথাটা আলাদা করা। জোরে একটা চিৎকার দিলাম। বাকরুদ্ধ হয়ে গেলাম, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। সবকিছু কেমন জানি কালো হয়ে আসে। আমার পাশে রাহির দেহটা পড়ে আছে, রাহি কথা বলছে না, সহ্য করতে পারছি না। বন্ধু, আমার জন্য আর তোর এই অবস্থা হলো। রাহি বলেছিল যেদিন তুই থাকবি না তখন। আজকে আমার অনুপস্থিতিতে রাহি আমাকে ছেড়ে চলে গেল। হঠাৎ গাড়ির শব্দ কানে ভেসে আসলো। ছাদের কিনারে গিয়ে দেখি কালো গাড়িটা অনেক গতিতে পালাচ্ছে। আমার কিছুই করার ছিল না রাহির এখানে ছুটে এসে কান্না ছাড়া।
বুকে জড়িয়ে ধরলাম ছিন্ন ভিন্ন হওয়া দেহটাকে। রাহির দেহটা দুখণ্ডিত হয়ে পড়ে আছে। মলিনভাবে তার চোখগুলো আমার দিক তাকিয়ে আছে। আজ আমার জন্য রাহি আমাকে ছেড়ে পরপারে পাড়ি জমাবে কখনো কল্পনা ভাবিনি। নিস্তব্ধ হয়ে আছে পুরো বিয়ে বাড়ি। যেখানে হাসির আনন্দ ভাসছিল পুরো বাড়ি, সেখানে মুহূর্তের মধ্যে কান্নায় ভেসে পড়ল। হঠাৎ সে পিন কোডের কথা মনে পড়ল। তাৎক্ষণিক মধ্যে বের হয়ে আসবো, পিছন থেকে কে যেন আমার নাম নিয়ে ডাক দিল। পিছন তাকাতে দেখি মৌ। কোথায় যাচ্ছেন আপনি? আমার এই রহস্য যেভাবে হোক খুঁজে বের করতে হবে। তুমি এইখানে থাকবে যতক্ষণ না আমি আসি। আমি আপনার সাথে যেতে চাই। তোমার মাথায় কি সমস্যা আছে? তুমি একটা বার ভেবে দেখছো কি হচ্ছে? এইসব একের পর এখন ধীরে ধীরে আমার পাশের মানুষগুলো আমার কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছে, যেখান থেকে চাইলেও আর ফিরতে পারবে না। আমি আপনার সাথে বাঁচতে চাই, যেমন ঠিক বিপদে ও পাশে থাকতে চাই। তোমার যা ভালো মনে হয় তাই করো, কিন্তু আমাকে বিরক্ত করলে খুব খারাপ হবে। কথা না বাড়িয়ে চলেন। আমরা দুজন চললাম রহস্য খুঁজার জন্য। ছাদের উপর থেকে রাহির দুখণ্ডিত দেহটা নিচে নিয়ে আসে। আমি চললাম গতকালে সেই জায়গায় যেখানে হয়তো অনেক কিছু লুকিয়ে আছে। ওখানে গেলে পেতে পারি পিনকোডের রহস্য। 30 মিনিটের ভিতরে পৌঁছে গেলাম গোপনীয় জায়গা। মৌকে বলে দিলাম এক জায়গায় দাঁড়িয়ে থাকতে। আমি খুঁজতেছিলাম গতকাল রবিনের লাশ যেখানে পড়েছিল আশেপাশে কিছু ছিল কিনা। মৌ দেখছি আশেপাশে কিছু খুঁজে যাচ্ছে। হঠাৎ নজর পড়লো একটা ছোট্ট ছিদ্র। গম্ভীর ভাব নিয়ে সামনে পা বাড়াতে লাগলাম। হঠাৎ মৌ চিৎকার করে বলল, এইখানে একটা নাম্বার। কিসের নাম্বার? 3,21,456। কি? দৌড়ে এসে দেখলাম এইখানে পিনকোডের নাম্বার আঁকা আছে। হাত দিয়ে ছুতে দেখতে পেলাম এটা মুছে যাচ্ছে। হঠাৎ এমন কিছু দেখে অবাক হয়ে গেলাম। লেখাটা যদি অনেক পুরনো হতো তাহলে অবশ্যই এইটার সাথে সাথে মুছে যাওয়ার কথা না। তবে কি এখানে কেউ এসেছিল? এইখানে তো আমাদের টিম ছাড়া আর কেউ জানে না, শুধু একজনই জানতো, আর সে হচ্ছে রাহি। রাহির দেহ নিথর হয়ে পড়ে আছে দুখণ্ডিত হয়ে। তাহলে কে বা এই কাজ করতে পারে? আশেপাশে কিছু খোঁজার চেষ্টা। হঠাৎ দেখতে পেলাম একটা নতুন কলম জ্বালিয়ে, মনে হচ্ছে সত্য লিখেছে। আমার নজর পড়ার পর মৌ দেখলাম কলমটা হাতে নিয়ে নিল। মৌকে ধমক স্বরে বললাম, কি করলে এইটা? কি করেছে? কলমটা সুন্দর ছিল তাই হাতে নিয়েছি। তোমার কি মাথায় সমস্যা আছে? এইভাবে কেন বলছেন? থাপ্পড় খেয়েছো কখনো? মাথায় গিলে আছে? এই দিক দিয়ে আমার প্রাণের বন্ধুটাকে মেরে চলে গেল, আর তুমি এইসব কি করছো? কলমটা দিয়ে যে লিখেছে অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট ছিল। আমার জীবনে সবচেয়ে বড় ভুল করেছি তোমাকে বিয়ে করে। কি বললেন? ঠিকই বলেছি। কেনে যে তোমাকে এখানে নিয়ে আসলাম। তোমার সাথে থাকতে থাকতে আমিও একদিন পাগল হয়ে যাব। আপনি এইটা বলতে পারলেন আমাকে? মৌ কাঁদো কাঁদো স্বরে বলে যাচ্ছে। তা দেখে আমার মেজাজ প্রতিনিয়ত খারাপ হচ্ছে। তারপর আগে বললাম, এখান থেকে সোজা বের হয়ে যাও, আর এই ন্যাকামো আমার সামনে করলে সত্যি আমি থাপ্পড় দিতে একবারও ভাববো না। যাও বলতেছি এইখান থেকে। আমার উচ্চস্বরের কথা শুনে মৌ হাম্মা করে কেঁদে দিল। কাঁদতে কাঁদতে সোজা বের হয়ে গেল। হঠাৎ চোখে পড়লো ছিদ্রর পাশে কি জানি লিখা। সামনে গিয়ে দেখার পর কিছুই বুঝতে পারলাম না, এতটা ছোট লিখাই আগে কখনো দেখিনি। ছিদ্র পাশে অনেক ধুলোবালি থাকার কারণে যেই হাতটা বাড়ালাম পরিষ্কার করার জন্য, হঠাৎ একটা চিৎকারের শব্দ শুনতে পেলাম। শব্দটাকে গুরুত্ব না দিয়ে আবার পরিষ্কার করতে হাতেটা ছিদ্রকে ছুতে না ছুতে একটা বিকট শব্দ হলো। ছিদ্রের সামনে থেকে দূরে চলে আসলাম। হঠাৎ আকস্মিকভাবে কি দেখলাম, আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। আমি এতদিন যাবৎ জানতাম ওই না যে এর নিচে ওর রুম আছে। তা দেখে অবাক হয়ে গেলাম। অবাক দৃষ্টিতে সামনে গিয়ে নিচে দেখালাম। অনেক অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। হাতের মোবাইলটার মধ্যে যতটুকু আলো ছিল সেই আলোটুকু নিয়ে নিচে নামতে যাব, ঠিক তখনই আমার পায়ের শব্দ হতে না হতে একটা লাইট আচমকা জ্বলে উঠল। তা দেখে একটু বিচলিত হলাম। হাতের মোবাইলের আলো বন্ধ করে পা দিয়ে নিচে নামছি, এই যেমন সিঁড়ি উপর থেকে নিচে যাওয়ার জন্যই হয়েছে। এক পা দুপা করে নিচে নিচে নেমে যাচ্ছি, হঠাৎ সিঁড়ি অন্তিম হয়েছে। আবার পা নিচে রাখতে আচমকা অবাক করার মতো আলো জ্বলে উঠল। কি অদ্ভুত ব্যাপার, যেখানে অন্ধকার সেখানে পা রাখতে না রাখতে আচমকা আলো দিচ্ছে। সামনের উদ্দেশ্য হাঁটতে লাগলাম। সামনে যেতে না যেতে দেখতে পেলাম অনেক আলো, যা চোখে সরাসরি দেখা যাচ্ছে না। তাই চোখ বন্ধ করে সামনের দিক চলতে লাগলাম।
সামনে যেতে না যেতে অন্ধকার হয়ে গেল সবকিছু। সামনে কি আছে না আছে কিছুই দেখা যাচ্ছে না। অন্ধকার সামনে হাত বাড়াতে উচ্চ শব্দে বলে উঠল, স্বাগতম। অদ্ভুত এই শব্দ শুনে কিছুটা বিব্রতকর বোধ করলাম। রাহিকে ছাড়া এই প্রথমত সাহস পাচ্ছি, কারণটা হয়তো রাহি। যেভাবে হোক আমি তার হত্যাকারীকে ছাড়বো না। যে রাহিকে মেরেছে তার এতগুলো ছিদ্র করবো যে মৃত্যুর আগে নিজের দিক তাকিয়ে ভয় মরে যাবে। তারপরও সাহস করে সামনে পা বাড়াতে চারদিকে জ্বলে উঠল আমার চেহারা। 100 এর উপর ডেস্কটপ আমার ছবি ভেসে ওঠে। কারণ আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে সিসি ক্যামেরা আবদ্ধ। সবকিছু দেখা যাচ্ছে। পুরো রুমটা গ্লাস দিয়ে আবদ্ধ। হঠাৎ ডেস্কটপ আমার চেহারা পরিবর্তে ভয়ানক মাস্ক পরা একজন হাজির। আমাকে দেখে জোরে সোরে একটা অদ্ভুত হাসি দিয়ে বলল, রাশেদ, এই প্রথম কেউ আমার জায়গায় আসতে পারলো। এই গোপনীয় জায়গা মাত্র 3 জনই জানে। কে তুই? তুই আমার সবচেয়ে কাছের বন্ধুকে নির্মমভাবে মেরেছিস। রাহির কসম খেয়ে বললাম, তোরে আমি এমনভাবে মারবো তোর শরীর তুই নিজে দেখে ভয় পাবি। কোথায় তুই একবার বল। হা 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 হা। 2020 সালে সেরা যোগ ছিল। খুব দয়া হচ্ছে তোর জন্য, তোর সামনে তোর বন্ধুকে মেরে ফেললাম আর অথচ তুই কিছু করতে পারলি না। ছি ছি, তুই নাকি একজন সাহসী পুলিশ। খুঁজে বার করে পারলে আমার একটা চুল ছিঁড়ে দেখাস। সামনে থাকলে বুঝতে কি করতে পারি আমি। তুই যেখানে লুকিয়ে থাকিস না কেন, এখানে যেহেতু এসে পড়েছি তাহলে অবশ্য তোরে খুঁজে বের করব। তুই আমারই পারবি। আমি তোর বিয়ের সময় তোর পাশে বসেছিলাম, কই তখন তো কিছুই করতে পারলি না। তোর এই হুমকি শুনে কি ভয় পাবো নাকি কাঁদবো বুঝতে পারছি না, এইভাবে কনফিউজ করিস না আমায়। সত্যি যদি করোনা না হতো তাহলে তোরে নোবেল জয় করে পুরস্কার বিতরণ করতাম। তোর ভাগ্যটা খুব খারাপ। এই ধরনের হুমকি তোর মুখে মানায় না। কিন্তু এইটা সত্য, সবশেষে তোকে এমন ভাবে মারবো যে তুই নিজেকে দেখে মরতে যাবি, কিন্তু সেটা তো এত সহজে হতে দিব না। তোরে তিলে তিলে মারবো। খুব রাগ হচ্ছে তার কথাগুলো শুনে। হাতের সামনে একটা লোহার চেয়ার ছিল, সাথে সাথে ক্যামেরার মধ্যে ছুড়ে মারলাম। মুহূর্তের মধ্যে ঝাপসা হয়ে গেল সব ডেস্কটপ গুলো, কিছুই দেখা যাচ্ছে না। তারপর রুমে কিছু ক্লু খোঁজার চেষ্টা। হঠাৎ একটা উচ্চ স্বরে বলতে লাগলো, 100, 99, 98, এইভাবে বলে যাচ্ছে। সামনে তাকিয়ে দেখি উপরে যাওয়া বন্ধ হয়ে যাবে সময় মতো না পৌঁছাতে পারলে। তাড়াহুড়ো করে ক্লু খোঁজার চেষ্টা করছি, কিছুই খুঁজে পাচ্ছি না। আর ওই দিক দিয়ে 79, 78 বলে যাচ্ছে। এইখান থেকে না বের হতে পারলে রাহির প্রতিশোধ আমি নিতে পারবো না। যেভাবে হোক খুঁজে বের করতে হবে রাহির হত্যাকারীকে। তাই এর কিছু না ভেবে উপরে চলে আসার জন্য পা বাড়াতে যাবো, ঠিক তখনই নজর পড়লো এক কোনায় একটা ফ্রেম। ভিটা হাতে নিয়ে দ্রুতগামী পা বাড়ালাম। ধীরে ধীরে সব অন্ধকার হয়ে আসছে, ছোট একটা আলো উপর থেকে আসছে। সেই আলোর উদ্দেশ্য দৌড়াতে লাগলাম আর উচ্চ স্বরে বলছে, 5, 4, 3। যেই সিঁড়িতে পা দিলাম মুহূর্তের মধ্যে সব অন্ধকার হয়ে গেল। আর কিছুই দেখতে পারলাম না। হয়তো হেরে গেছি, পকেটে হাত দিতে দেখতে পেলাম মোবাইল নাই। এই অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। সবকিছু শেষ হয়ে গেল। ঠিক তখনই উপর থেকে একটু একটু আলো আসছে আর কে যেন বলছে, ভয় পাবে না, সাহস রাখুন আর পা বাড়ানোর চেষ্টা করুন সাবধানে। পরিচিত কণ্ঠ ভেসে আসছে, মৌ উচ্চ স্বরে বলে যাচ্ছে, আপনি উপরে উঠে আসেন, আমি আর পারছি না ধরে রাখতে, জলদি আসেন। তাড়াহুড়ো করে উপরে উঠতে লাগলাম। তাড়াহুড়ো করতে গিয়ে অন্ধকারে পা বাড়াতে ভুল জায়গা পা বাড়াতে গিয়ে নিচে অন্ধকারে পড়ে গেলাম। পড়ে যাওয়ার শব্দ শুনে মৌ চিৎকার করে বলল, আপনি একদম ভয় পাবেন না, আমি চেষ্টা করছি, আপনি আবার উঠার চেষ্টা করুন। কিন্তু উঠতে গিয়ে দেখি বাম হাত ব্যথা করছে। বাম হাতের ব্যথা সহ্য হচ্ছে না, এক হাতে ভর দিয়ে উপরে উঠার চেষ্টা করছি আর মুখে ফ্রেমটা নিয়ে 1 পা 2 পা করে উপরে উঠে আসলাম। উপরে উঠে জোরে শ্বাস নিচ্ছি। মৌ আমার দিক তাকিয়ে বলল, ব্যথা পেয়েছেন? তেমন বেশি না, বাম হাতে ব্যথা পেয়েছি। কিন্তু তুমি জানলে কি করে যে আমি নিচে? আপনি যখন বলেছেন চলে যেতে তখন বাইরে গিয়ে একটা জোরে চিৎকার দিলাম, ভাবলাম হয়তো ভয় পেয়ে আসলেন দেখি না কি হয়েছে তা ভেবে। কিন্তু কে শুনে আমার চিৎকারের শব্দ? তোমার ন্যাকামো আর যাবে না। আজ আমি না থাকলে তো বুঝতেন। তোমার জায়গা রাহি থাকলে। রাহির কথা বলে থমকে গেলাম। চোখ দিয়ে পানি চলে আসলো। রাহি সবসময় আমার পাশে থাকতো, আজ আমার পাশে হয়তো ঘুরঘুর করছে, কিন্তু আমি দেখছি না। রাহিকে ছাড়া একদম শ্বাস বন্ধ হয়ে আসছে কেন জানি। মৌ আমার চোখের পানি মুছে দিয়ে, একটা কথা বলি। হুম। আমি আজ থেকে আপনার দুজন। এক, আপনার প্রিয় রাহি।
2 আপনার স্ত্রী। আজ আপনার সাথে যখন এখানে এসেছি তখন স্ত্রী হয়ে এসেছিলাম, কিন্তু তখনও জানতাম না যে কিভাবে আপনাকে এইসব থেকে দূরে রাখা যায়। তাই আপনাকে বিব্রত করার জন্য এসেছিলাম। আপনি যখন লেখাটা দেখেছিলেন এইটা আমি লিখেছি আর আপনাকে বলেছি দেখেন এখানে নাম্বার। কি? তুমি এমনটা করেছো? তুমি কিভাবে পাইলে? সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আমি আপনাকে এইসব থেকে দূরে রাখার বৃথা চেষ্টা করেছি, কিন্তু এখন মনে হচ্ছে যা করেছি সব ভুল ছিল। কিন্তু এই পিনকোড তো শুধু আমি জানতাম আর আমার টিম। তুমি জানলে কি করে? রাহি ভাইয়ের কাছ থেকে শুনেছি। গ্রামে যাওয়ার আগে আপনি নাকি রাতে বিয়ের খেয়ে রাহির সাথে এই পিনকোডের ব্যাপার নিয়ে আলোচনা করেছেন। তারপর আমাকে নামিয়ে দেওয়ার জন্য যখন রাহি ভাইকে পাঠাইলেন তখনই আমি বুঝতে পারলাম কিছু তো একটা সমস্যা হয়েছে। তাই রাহি ভাইকে জিজ্ঞেস করলাম, অনেক রিকোয়েস্ট করার পর বলেছে আমি আগে থেকে জানতাম যে আপনি গ্রামে যাবেন, তাই মামিকে বলে রেখেছি যে আপনি গেলে যেন একটু দুষ্টুমি করে বাইরে দাঁড় করিয়ে রাখে। তার মানে তুমি সব জানতা? হুম। এই কারণে তোমাকে বলি এত নয় কম করো। সরি, আজ থেকে আর এমন করবো না। আজ থেকে আমি আর আপনি রাহি ভাইয়ের খুনিকে খুঁজে বের করবো, প্রমিজ। ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। কথাটা রোবটিক ভাবে বলে দাঁড়ানোর চেষ্টা করলাম। হঠাৎ মনে পড়লো ফটো ফ্রেমের কথা। নিচে তাকাতে দেখলাম ফ্রেমটা উল্টো হয়ে আছে। তখন মৌকে বললাম, আজ থেকে রাহির মতো আচরণ করবা, আমাকে তুমি করে বলবা আর আমি যা বলি তাই করবা। কাজের সময় একটু ফাজলামো করবা তো রাহিকে যেভাবে থাপ্পড় দিতাম ঠিক কিভাবে দিব। মৌ আমার কথার সাথে মাথা নেড়ে সম্মতি দিয়ে যাচ্ছে। মৌকে বললাম ফ্রেমটা নিচ থেকে তুলে আমার হাতে দেও। মৌ কথার সাথে সাথে নিচ থেকে ফটো আমার হাতে দিল। হাতে নিয়ে সোজা করে দেখতে চোখ যেন কপালে উঠে গেল। নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না। মৌকে ফটো দেখানোর সাথে সাথে মৌ চমকে উঠল। এইটা কিভাবে সম্ভব? এই তো দেখছি মৌয়ের বাবার ফটো। আমাদের দুজনের বিশ্বাস হচ্ছে না। ফটোটা নিয়ে সাথে সাথে বাইরে বের হয়ে গাড়ি করে চললাম মৌয়ের বাড়ি। বাড়ির সবাই যেন আমাদের জন্যই অপেক্ষা করছে। ছবির ব্যাপারটা লুকিয়ে রাখলাম। সামনে যেতে না যেতে মৌয়ের বাবা ছুটে আসলো। বাবা কি থেকে কি হয়ে গেল? এই দিক দিয়ে রাহিকে মেরে ফেললো, তোমরা দুজন চলে গেলে কোথায়? খুব ভয় লাগছিল। কিছু কি পেয়েছো? জি না আঙ্কেল, কিছুই পাই নাই, তবে মনে হচ্ছে অতি জলদি পেয়ে যাব। চলেন রাহিকে জানজাল দিয়ে কবর দিতে হবে। হ্যাঁ বাবা চলো। রাহির বাবা মা রাহিকে জড়িয়ে ধরে কান্না ভেঙে পড়ছে। রাহির মা আমাকে দেখে চিৎকার দিয়ে বলল, ওরে রাশেদ, আমার ছেলের কি হয়ে গেল? কথা বলে না আমার সাথে? তুই একটু ওরে বল না, কথা বলতে তোর কথা ঠিকই শুনবে। আন্টির কথা শুনে চোখ দিয়ে টলমল করে পানি চলে আসলো। আন্টিকে বুঝিয়ে বললাম, রাহির প্রতিশোধ নিব মা। আজ থেকে আমার মা বাবা দুইজন। আমি রাহির কসম খেয়ে বললাম, ওই কুত্তার বাচ্চারে এর চাইতে নৃশংসভাবে মারবো মা। কয়েক ঘন্টার পর রাহিকে কবর দিয়ে চলে আসলাম। মৌ আমাকে বারবার বলছে আমার বাবা কখনো এমন করতে পারে না। মৌ কোনোভাবে মানতে রাজি না। আমার বাবা কখনো মশা মারছে কিনা তা নিয়ে আমি সন্দেহ আছি, আর সেখানে কিনা একটা মানুষকে খুন। আমি মৌয়ের কথা শুনে বললাম, তুমি নিজের বাবা দেখে এইসব বলে যাচ্ছ? তুমি রাহির জায়গায় দাঁড়িয়ে কথাটা বলো একবার দেখি। তাই বলে কি আমার বাবা একজন খুনি হতে পারে? আমি কি কখনো তোমার বাবাকে খুনি বলেছি? শুধু এইটুকু বলেছি যে তোমার বাবার ছবি সেখানে কিভাবে গেল। বাবাকে জিজ্ঞেস করার পর হয়তো বুঝে যাবে। কখনো কোনো আসামি স্বীকার করে যে আমি আসামি? তার মানে আপনি কি আমার বাবাকে আসামি ভাবছেন? একদমই না, তবে হয়তো আসামিকে খুঁজে পাওয়ারই একটা পথ অবলম্বন করতে হবে। মানে এক কথায় তোমার বাবাকে এইসব না বলে বরঞ্চ ওনাকে ফলো করার উচিত। উনি কোথায় যায় কি করে? আপনি যা ভালো মনে করেন তা করেন, তবে এইটুকু মনে রাখবেন আমার বাবার যেন কোনো ক্ষতি না হয়। সেইটা নিয়ে ভাবতে হবে না। আমি আর একটা কাজ করতে চাই, যদি তোমার সম্মতি থাকে। অবশ্যই বলেন। যেহেতু আমাদের মাঝে বিয়ের কার্যক্রম শেষ, তাহলে আমরা স্বামী স্ত্রী। সেই হিসেবে আমার দায়িত্ব হচ্ছে তোমাকে আজ থেকে আমার বাড়িতে নিয়ে যাওয়া। তবে আমি একটা পরিকল্পনা করেছি, যদি তোমার সম্মতি থাকে। ইতস্তত বোধ না করে বলে ফেলেন নির্দ্বিধায়। তুমি না হয় কিছুদিন নিজের বাড়িতে থাকো, আর আমি যা বলি তা একটু মনোযোগ দিয়ে শোনো, তারপর না হয় তোমার সিদ্ধান্ত আমাকে জানিও। যদি তুমি বাসায় থাকো তাহলে সম্ভবত তোমার বাবা কাদের সাথে যোগাযোগ করে তা হয়তো তুমি আমাকে জানাতে পারবে। তারপর তোমার বাবা আশেপাশে দোকানপাটে কাদের সাথে আড্ডা দেয় এইসব তথ্য তুমি বাড়ি থেকে জানাবে, তাহলে সম্ভবত ওই আসামিটাকে খুঁজে বার করা আমাদের জন্য সহজ হবে। ঠিক আছে, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত?
আমার বাবার ক্ষতি যেন কেউ না করে। একবার তো বললাম সেটা আমি দেখবো। মৌয়ের সাথে কথা বলে ফিরে দেখি আমাদের সামনে দাঁড়িয়েছে আছে মৌয়ের বাবা। মনে মনে ভাবতে লাগলাম হয়তো সবকিছু শুনে ফেলেছে। এখন কি হবে? 6-9 ভাবার আগে চমকে দিয়ে মৌ বলে উঠল, বাবা আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত মা? গোপন ভাবে বলবো, এখানে তো আরো মানুষ আছে। মৌয়ের থেকে এমন কিছু শব্দ আশা করিনি। সে প্রতিনিয়ত আমাকে চমকে দিচ্ছে, তবে প্রশ্ন হচ্ছে সে তার বাবার সাথে কি বলবে আর কেনই বা আমার সামনে বলতে পারবে না। মৌ তার বাবাকে নিয়ে রুমে চলে গেল। আমি নিচে গিয়ে দেখি আমার মা বাবা আন্টির সাথে কথা বলছে। আমি সোজা নিচে নেমে আসি, তাদের কথাবার্তা থামিয়ে দিয়ে মা বাবাকে আলাদা করে কিছু বলতে যাবো, ঠিক তখনই মৌয়ের বাবা পিছন থেকে ডেকে বসলো। মৌয়ের বাবার ডাকার শব্দটা খুবই ভয়ানক ছিল। পিছন ফিরে মৌয়ের দিক তাকাতে মৌ একটা কৃত্রিম হাসি দিয়ে চোখ মেরে সোজা দাঁড়িয়ে রইল। তা দেখে আমি রীতিমত বোকা হয়ে গেলাম। এইদিকে দিয়ে কাছের বন্ধুর জন্য কান্না ভেঙে পড়ছি, আর অন্যদিক দিয়ে মৌয়ের এই দুষ্টুমি নিতে পারছি না। মৌয়ের এই দুষ্টুমিগুলো বারবার রাহির কথা ভাবাচ্ছে। রাহিও এইরকম সিরিয়াস মুহূর্তে কিঞ্চিত পরিমাণ হলেও ফাজলামো করত। মৌয়ের বাবা আমার কাছে এসে আমার দিক নাক ফুলিয়ে তাকিয়ে আছে। একবার ভাবছি মৌ তাহলে কি আঙ্কেলকে সব বলে দিয়েছে? এই মেয়েকে এইসব বলাটা ভুল হয়েছে। ঠিক তখনই আঙ্কেল অদ্ভুত ধরনের এক কথা বলে বসলো, বাবা আমার মেয়ে আমার বাড়িতে থাকবে কিছুদিন, যেদিন তোমাদের বুঝাবুঝি ভালো হবে সেদিন তুমি এসে মৌকে নিয়ে যাও। আঙ্কেলের কথা শুনে তো অবাক হয়ে তাকিয়েছি। পিছন থেকে আমার মা রেগেমেগে বললো, এইটা কেমন ধরনের কথা? বিয়ের পর মেয়ে নিজের বাসায় যদি থাকে তাহলে কেন বা বিয়ে দিলেন? আমি মাকে যেভাবে দূরে নিয়ে বুঝিয়ে বললাম, তোমাকে বাসায় গিয়ে সব বলবো, তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো আর তাদেরকে বলো, ঠিক আছে? তখন মা আর কিছু না বলে মাথা নিচু করে নিল, তার মানে সম্মতি দিয়েছে। আমি জোর গলায় বললাম, ঠিক আছে, যেদিন আপনার মেয়ে আমাকে ও বুঝবে সেদিনই এসে নিয়ে যাব। কথাটা এক পর্যায়ে চ্যালেঞ্জের মতো ছুড়ে দিয়ে আসলাম। চলে আসবো। ঠিক তখনই মৌয়ের মা আমার বাবার দিক করে তাকিয়ে আছে, আর আমার বাবা মৌয়ের মায়ের দিক তাকিয়ে আছে। কিছুই বুঝলাম না কি হচ্ছে, কিন্তু একটু আড়াল করে যখন মৌয়ের দিক তাকালাম, সে আমাকে ফু দিয়ে কি জানিয়ে একটা দেওয়ার বৃথা চেষ্টা করলো। কারণ আমার কাছে ওই ফুটা পৌঁছানোর আগে সম্ভবত দেয়ালে বেজে গেছে। সময় মতো বাসায় এসে মা বাবাকে রুমে দিয়ে চললাম অন্য মা বাবার কাছে, মানে রাহির বাবা মায়ের কাছে। একমাত্র রাহি তাদের ভরসা ছিল। আজ আমি যদি রাহি না হতে পারি তাহলে হয়তো ওপারে থেকে কখনোই রাহি আমাকে ক্ষমা করবে না। 25 মিনিটের ভিতরে পৌঁছে গেলাম রাহির বাসায়। গিয়ে দেখি পুরো বাড়ি থমকে আছে অন্ধকারে। দরজা গিয়ে কলিং বেল দিতেই কেউ দরজা খুলছে না। দরজা না খোলায় হয়তো আমাকে অনেক কিছু ভাবাচ্ছে। একটু পরকে জানিয়ে এসে দরজা খুলে দিল, সবকিছু অন্ধকার হয়ে আছে। হঠাৎ লাইটের আলোয় চোখ ঝাপসে উঠল। পরে মেয়েটাকে জিজ্ঞেস করলাম, কে তুমি? স্যার আমি এই বাড়িতে কাজের বুয়া। ম্যাডাম আর স্যার আমার কয়ে গেছে যে সব লাইট বন্ধ কইরা বইসা থাকতাম, কেউ আসলে দরজা না খুলতে। কিন্তু ম্যাডাম আর স্যার অনেকক্ষণ হয়ে গেছে রুমের দরজা খুলে না, এখন উপায় না পাই কলিং বেল বাজার পর একটুখানি ভাইবা খুইলা দিছি। এখন দেখেন না দরজা খুলে না কেড়ে। তুমি একটু থামো না, এত কথা বলছো কেন? আমি দেখছি কি করা যায়। দরজা থেকে একটু দূরে সরে একটা লাথি দিলাম, সাথে সাথে দরজাটা নিচে পড়ে গেল। রুমে ঢুকে চারদিকে দেখি অন্ধকার, আলো জ্বালতে দেখি আন্টি আঙ্কেল দুজনে দুদিকে পড়ে আছে। জলদি করে রাহির মোবাইল কল দিয়ে ফেলি, হঠাৎ চোখ থেকে পানি পড়ে গেল। বিপদের সময় রাহি যেখানে থাকতো দৌড়ে চলে আসতো। পরে একটা গাড়ি করে দুজনকে হাসপাতালে নিয়ে যায়। কয়েক ঘন্টা পর আন্টি আঙ্কেলের জ্ঞান ফিরে। তারা চোখ খুলে দেখে তাদের পাশে বসা আমি। চোখ খুলে টলমল করছে চোখের কোণা পানিগুলো। আচমকা কেঁদে বলল, বাবা তুমি কেন এসেছো? আমরাও আমার ছেলের কাছে চলে যেতাম। আন্টি কাঁদু কাঁদু স্বরে বলে যাচ্ছে, আর আমি তাকিয়ে আছি, চোখের পানি টলমল করে পড়ছে। আন্টির কথায় জবাব দিলাম একটু স্বাভাবিক হয়ে, আন্টি তবে কি আমি আপনার ছেলে নয়? না বাবা, এমন ভাবে বলবা না। তাহলে আমার জন্য কি বেঁচে থাকা যায় না? বাবা আমাদের ক্ষমা করে দেও, আর কখনো এমন করবো না। আজ থেকে তুমি আমাদের রাহি, তুমি আমাদের রাশেদ। আন্টির মুখে শব্দটা শুনে যেমন পুরো শরীরে হিমশিম শান্তি অনুভব করতে পারলাম। আন্টিদেরকে বাসায় দিয়ে এসে ভোরে বাসায় চলে আসলাম। এসে মোবাইল চেক করে দেখি অনেকগুলো মেসেজ সিন করে দেখি মুভের মেসেজ সবগুলো। ভোরবেলা তাই এর কল না দিয়ে ঘুমিয়ে পড়লাম।
ঘুম থেকে জেগে দেখি 11টা বাজে। মোবাইলের শব্দে ঘুমটা ভেঙে যায়। ঘুম ঘুম চোখে দেখলাম মৌ একের পর এক কল দিয়ে যাচ্ছে। অনিচ্ছাকৃতভাবে কলটা উঠানো হয় ওপাশ থেকে ধমক স্বরে বলল, একের পর এক কল দিয়ে যাচ্ছে, কোনো খোঁজ খবর আছে নি আপনার? কি হয়েছে বলে ফেলো, ঘুমাচ্ছি এখনো। আপনি তো ঘুমাবেন সারাক্ষণ, এইদিকে আসামি পালিয়ে বেড়াবে, একের পর এক খুন করে যাবে। একদিন আমাকে উঠিয়ে নিয়ে গেলে বুঝবেন। তোমাকে আসামি উঠিয়ে নিয়ে বিপদে পড়বে সে নিজেই, তুমি কথা বলে মানুষকে মেরে ফেলতে পারবা। কি বললেন? কিছু না, ঘুম ঘুম চোখে কি নাকি বলছি জানি না। আচ্ছা, একটা তথ্য দেওয়ার ছিল। কি তথ্য? আজকে সকালে বাবার মুখ থেকে শুনলাম। বাবা বলছে কোনো প্রমাণ লাগবে না। মৌয়ের কথা শুনে এক পলকে চোখের ঘুম চলে গেল। বিছানা থেকে নেমে জিজ্ঞেস করলাম, আর কিছু বলেছে? না, আমি এইটুকু শুনেছি। তোমাকে যে বলেছিলাম তোমার বাবার দিক নজর রাখার জন্য, তা কি আদৌ আছে? অবশ্যই। বাবা আজ সকালে টং দোকানে চা খেতে গিয়েছে, আমি পিছন পিছন গিয়েছিলাম, তখন দেখলাম বাবা আর কয়েকজন মিলে কি যেন আলোচনা করছে। হঠাৎ পিছনে তাকিয়ে দেখি আমাকে কে জানি ফলো করছে। ছেলেটার বয়স খুবই কম, তাই এর গুরুত্ব না দিয়ে বাড়িতে চলে আসি। তুমি এখন কোথায়? কোনো বাড়িতে আছি। তুমি জলদি আমার সাথে দেখা করো। কোথায়? সাম্মি রেস্তোরাঁ। ওকে। আমার কথা শুনে মৌ একটা মুচকি হাসি দিয়ে বলল, ভিতরে কি রোমান্স করার ইচ্ছে জেগেছে? পরে রেগে মেগে বললাম, যখন কাজের ব্যাপারে আলোচনা করবো তখন এইসব নিয়ে আলোচনা করবে না। মৌ কল কেটে মুখ ভার করে হয়তো আমার সাথে দেখা করার জন্য আসছে। একটু তৈরি হয়ে বাসা থেকে রওনা দিলাম। 45 মিনিট পর রেস্তোরাঁ গেলাম, গিয়ে দেখি মৌ বসে আছে। আজও আমি অনেক কথা শুনতে হবে, এই মেয়েটা কিভাবে এত পাগল হতে পারে। আর কিছু না ভেবে দেখলাম মেয়েটা চুপ করে আমার দিক ওদিক মায়া নিয়ে তাকিয়ে আছে। আশেপাশে দেখি একজনও মানুষ নাই। পরে ভাবলাম হয়তো রেস্তোরাঁ মানসম্মত নয়। কিন্তু সব ভাবনা দূর করে দিয়ে মৌ আমাকে চমকে দিল। মৌয়ের আজকে বাড়িতে, অথচ আমি জানি না। তার উপর ওর সাথে দেখা করার জন্য আমি বলেছি রেস্তোরাঁ আমি ঠিক করেছি, শুধু কেসে এর ব্যাপারে আলোচনা করবো, কিন্তু এইখানে সবকিছু স্বপ্নের মতো হয়ে গেল। কিছুটা উদযাপন করে মৌকে বললাম, তুমি এখানে বসো, আমি যাবো আর আসবো। 10 মিনিট পর ফিরে এসে বললাম, এইবার কি কেসের ব্যাপারে আলোচনা করা যায়? মৌ এই কথাটা শোনা মাত্র মুখটা ভারী করে বসে আছে। মৌয়ের দিক তাকিয়ে বললাম, মৌ, তোমাকে কয়েকটা কথা জিজ্ঞেস করার ছিল। আপনার তো কেস ছাড়া আর কিছু জিজ্ঞেস করার ইচ্ছে নেই। ঠিক আছে, বললেন, কি জানতেন চান? ওই দিন কি বলেছো তোমার বাবাকে? মৌয়ের মুখে কৃত্রিম একটা হাসি চলে আসে। তারপর মৌ আমার কথার জবাবে বলল, ওই দিন বাবাকে শুধু বলেছি উনি আমাকে বিয়ের আগে অনেক জ্বালাতন করেছে, আমি ওর শাস্তি হিসেবে ওনাদের বাড়িতে কয়েকদিন যাবো না, তখন বুঝবে আমার প্রয়োজন কতটুকু। ব্যাস, হয়ে গেলে সমাধান। এইটুকু? হ্যাঁ। বোকা শ্বশুর আমার। মৌ চেয়ার থেকে উঠে এইদিক ওইদিক করে। মৌ রেস্তোরাঁ ভিতরে হাঁটু গেড়ে বসে আমার হাতে একটা শপিং ব্যাগ দিয়ে বলল, এইটা আপনার জন্য। আপনি কি আমাকে আপনার বাসায় নিয়ে যাবেন? আমি হতভম্ব হয়ে তাকিয়ে আছি, চারদিকে শূন্য, নেই কোনো হাহাকার। মেয়েটার দিক তাকিয়ে অবাক হয়ে আছি, কিভাবে পারে এইসব। আজকে তার বার্থডে, অথচ আমাকে গিফট দিচ্ছে। পরে আর কিছু না ভেবে বললাম হ্যাঁ। মৌ বসা থেকে উঠে এসে আমাকে জড়িয়ে ধরল। আমার পুরো শরীর শিহরণ হয়ে কাঁপতে লাগলো। টানা 2 মিনিট জড়িয়ে রেখেছে আমায়। পরে এক পর্যায়ে ছেড়ে দেওয়ার পর আমি বসে ভাবছি এইসব কি হয়ে গেল। পরে এই রোমান্টিকতা আড়াল করার জন্য বললাম, তুমি যেভাবে হোক তোমার বাবার দিক নজর রাখবে কেমন? মেয়েটা এত কিছুর পর যখন আমার থেকে এইরকম ধরনের কথা শুনতে পায়, মাথাটা নিচু করে কিছুটা সম্মতির স্বরে বলল, ঠিক আছে। মৌ একটু অবাক করে দিয়ে বললাম, তোমার পাটা একটু দেখতে পারবো? মৌ আমার কথা শুনে আমার দিক এমন ভাবে তাকালো যেন আমি কি নাকি বলে ফেলেছি। পরে দেখি মৌ হাসি দিয়ে বলল, এই যে আমার পা। মৌয়ের পায়ের দিক তাকিয়ে দেখি কত সুন্দর করে মেহেদি এঁকে রেখেছে। শুধু মিসিং ছিলে নুপুরের, আর সেইটা পূরণ করার দায়িত্বটা না হয় আমি পালন করি। পকেটে থেকে একজোড়া নুপুর বের করে পায়ে পরিয়ে দিলাম। মৌ আমার দিক অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, সে হয়তো কখনো বা এইরকম আশা করেনি, যা হঠাৎ আজ পূরণ হয়ে গেল। আমি যে 10 মিনিটের জন্য রেস্তোরাঁ থেকে বের হয়ে গেলাম, তখনই এই নুপুর ক্রয় করে নিয়ে আসি। দুজনে স্বাভাবিকভাবে বসে আছি, তখনই মৌকে বললাম, এইটা আমার ভালোবাসা তোমার প্রতি।
তুমি এইটা সারাক্ষণ পায়ের মধ্যে পড়ে থাকবে, যেখানে যাও না কেন। আমি হয়তো কাজের জন্য সবসময় তোমার পাশে থাকবো না, তবে অবশ্যই আমার ভালোবাসা তোমার সাথে থাকবে। মৌ ভ্রু কুঁচকে বলল, আমি এই ভালোবাসা কখনো আমার থেকে আলাদা করব না। আচ্ছা মৌ, তুমি বাসায় যাও, পরে কথা হবে। আমার এইখানে একটু কাজ আছে। ঠিক আছে, আপনিও জলদি বাসায় গিয়ে কল দিবেন। ওকে। মৌ চলে যাচ্ছে, আমি মাথা নিচু করে বসে আছি। কয়েক সেকেন্ড পর কারো স্পর্শ আমার কপালে একে দিল, তাকিয়ে দেখি মৌ আমার কপালে কিস করে লজ্জা পেয়ে চলে যাচ্ছে। আমি পিছন থেকে বসে মুচকিভাবে এসে যাচ্ছি। মৌ যাওয়ার 20 মিনিট পরে মৌয়ের বাবা এসে উপস্থিত। আমি এতক্ষণ যাবৎ মৌয়ের বাবার জন্য অপেক্ষা করছিলাম। মৌয়ের বাবা এসে আমাকে বলল, বাবা এত জরুরি তলব? আঙ্কেল আপনাকে কিছু দেখাবো, আশা করি আপনি যা জানেন তা সহজে বলে দিবেন। ঠিক আছে বাবা। আচ্ছা আঙ্কেল, এই ছবিটা কিসের জন্য উঠিয়েছেন? গোপনীয় রুম থেকে যে ছবিটা পেয়েছিলাম, সেই ছবিটা দেখিয়ে আঙ্কেলকে বললাম। আঙ্কেল তার জবাবে বলল, বাবা এই ছবিটা তো আমি উঠায় নাই, এর একজন উঠিয়েছে, উনি ওর সাথে ছিল, এইখানে তো ওনার থাকার কথা। উনিটা কে ছিল? রবিন সাহেব। উনাকে আমি তেমন ভালো করে চিনি না, তবে উনি তোমার ব্যাপারে আমাকে বলেছিল, তারপর ওই মৌয়ের সাথে তোমার বিয়ে ঠিক করি। বুঝলাম, কিন্তু এমন অপরিচিত একজনের কথা শুনে মেয়েকে বিয়ে দিতে রাজি হয়ে গেলেন? বাবা, ঘটক তো সবসময় অপরিচিত থাকে। ঠিক বুঝলাম না। উনি তোমার বিয়ের ব্যাপারে ঘটকালি করেছে, মানে আমার কাছে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, এবং তোমার বাবার কাছেও। আমি মুহূর্তের মধ্যে থমকে গেলাম, তাহলে রবিন যা বলছে তা সত্য ছিল? রবিন এসব করেছ? তাহলে তো আমি রবিনকে আমার সামনে মরতে দেখলাম, তবে কি এর পিছনে রবিনকে ছাড়া অন্য কেউ ছিল যে রবিনকে সাহায্য করেছে? রবিন এই ঘটনার একজন খেলোয়াড় ছিল মাত্র, তাহলে কোথাও অন্য কেউ? তাহলে কি রবিনের পরিচিত কেউ এইসব করে যাচ্ছে? ঠিক তখনই মৌয়ের কল আসে আমার মোবাইলে। কি হয়েছে মৌ? আপনি কোথায়? জলদি আসেন। কি হয়েছে? কোথায় তুমি? আর তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? আপনি জলদি আসেন, 7 নাম্বার রোডে কয়েকজন মিলে আমাকে ফলো করছে। তুমি একদম টেনশন করবে না, আমি তোমার পিছনে আছি, তুমি নির্দ্বিধায় হাঁটতে থাকো, একটু ভয় পাবা না। এইটুকু বিশ্বাস রেখো, আমি তোমার পাশে আছি। তুমি একটু ভয় পাইবে না, আর তোমার নুপুরে আমি ছোট একটা ডিভাইস দিয়ে দিচ্ছি, তুমি হাঁটতে থাকো। কথাটা শেষ করতে না করতে মৌয়ের কল কেটে গেল। আমি রেস্তোরাঁ থেকে উঠে আঙ্কেলকে বললাম, আপনি বাসায় গিয়ে আন্টিকে দেখেন। আমি মৌয়ের কাছে যাচ্ছি, কয়েক ঘন্টার ভিতরে আপনার সামনে থাকবো আমরা। মৌ একটুও ভয় পাইবা না, আর তোমার নুপুরে আমি ছোট একটা ডিভাইস দিয়ে দিচ্ছি, তুমি হাঁটতে থাকো। কথাটা শেষ করতে না করতে মৌয়ের কল কেটে গেল। আমি রেস্তোরাঁ থেকে উঠে আঙ্কেলকে বললাম, আপনি বাসায় গিয়ে আন্টিকে দেখেন। আমি মৌয়ের কাছে যাচ্ছি, কয়েক ঘন্টার ভিতরে আপনার সামনে থাকবো আমরা, ইনশাআল্লাহ। রেস্তোরাঁ থেকে বের হয়ে দেখি আশেপাশে কোনো গাড়ি আছে কিনা, কিন্তু কোথাও কিছু না দেখতে পেয়ে দৌড়াতে শুরু করি। অনেকটা পথ দৌড়ে এসে আর কিছু উপায় না পেয়ে সামনে একটা সাইকেল দেখতে পাই। ওই সাইকেল নিয়ে চললাম। যেখানে যেখানে ডিভাইসটা যাচ্ছে সেখানে ফলো করছি। শহরে পেরিয়ে একটা ছোট্ট ঘর দেখলাম, সেখানে ডিভাইস সঙ্গে দেখাচ্ছে সামনে গিয়ে এর পিছনে অনেকটা বড় জঙ্গলের মতো বড় বড় গাছগুলো দাঁড়িয়ে আছে। যদি কেউ গাছের নিচ দিয়ে যায় তাহলে মানুষের মানুষ মনে হবে না, বরঞ্চ পিঁপড়াদের দল ভাবতে হবে, এত ছোট দেখা যাচ্ছে। 1 পা 2 পা করে ডিভাইস সংকেত যেদিকে পাচ্ছি সেদিকে পা বাড়াচ্ছি। এই যেন মনে হচ্ছে আমি কোথাও হারিয়ে যাচ্ছি। হঠাৎ একটা চিৎকার শব্দ কানে ভেসে আসলো। চারিদিকে শূন্য হয়ে পড়ে আছে, কিছুই দেখতে পাচ্ছি না। হঠাৎ সামনে দেখতে পাই একটা মস্ত বড় ভবন। শহর থেকে এত দূরে গভীর জঙ্গলের মাঝে মস্ত বড় ভবন। ডিভাইসের সংকেত ওই ভবন থেকে আসে। সামনে যেতে দেখি পুরো এরিয়া জুড়ে সিস্টেম এমন ভাবে করে রেখেছে যে যদি বাড়ির 10 মিটার দূরেও থাকে তাহলে ভিতরে যারা আছে তারা মুহূর্তের মধ্যে বুঝতে পারবে। খুনি তাহলে খুব সতর্কের মধ্যে এই কাজগুলো করছে। আর এমন ইন্টেলিজেন্ট মাথা নিয়ে সে একের পর এক খুন করে যাচ্ছে কেন? এখন যেভাবে হোক আমাকে ভিতরে যেতে হবে। ভিতরে যাওয়ার একটাই উপায় আছে, আর সেটা হচ্ছে যে এই দিক দিয়ে যেতে হবে, সেখানে দেহের একটা অংশ রেখে যেতে হবে, তাহলে বুঝতে পারবে না। এখন কোনো উপায় না পেয়ে আমার ভিতরে যেতে হলে আমাকে আমার দেহ থেকে একটা অংশ কেটে রেখে যেতে হবে। বাধ্য হয়ে মুখে ভিতরটি শার্টটা বুঝিয়ে দিয়ে চিৎকার করার চেষ্টা, কিন্তু শব্দটা আমার কানে পৌঁছায়নি, তাতে করে কিছুটা স্বস্তি ফিরে পেলাম। মুখের মধ্যে টি শার্ট বুঝানো আর হাতে আঙ্গুলগুলো সোজা করে পকেটে থেকে ছোট ছুরিটা বের করে সাথে সাথে বাম হাতের আঙ্গুলটা কেটে ফেলে দিলাম। অসহ্য ব্যথায় চিৎকার করতে লাগলাম। চোখ দিয়ে পানি পড়ছে ঝর্ণার মতো, তারপর মুখ বুজে সহ্য করছি।
এখানে আঙ্গুলটা ঝুলিয়ে রেখে চললাম ভবনের কাছে। গিয়ে দেখি সবগুলো রুমে শুধু লাল বাতি জ্বলানো। রুমগুলো দেখতে খুব ভয়ানক ছিল। চারদিকে লাল বাতি জ্বলানো, কাউকে দেখা যাচ্ছে না, সবকিছু এলোমেলো হয়ে আছে। হঠাৎ আমার বাম পাশে থেকে একটা বিকট শব্দ কানে ভেসে আসে। ধীরে ধীরে পা বাড়িয়ে সেখানে গিয়ে দেখি মুখকে বেঁধে রেখেছে, তার পাশে দুজন দাঁড়িয়ে। দুজনকে দেখে কিছুটা সন্দেহ জাগে মনের ভিতর, কারণ তাদেরকে দেখে মনে হচ্ছে যে তারা টাকার জন্য এইসব করে, কিন্তু তাদেরকে দিয়ে কে এইসব করাচ্ছে। আমার নিঃশ্বাস হয়তো কারো কানে পৌঁছে গেছে, কে যেন বলে উঠল, উপরে কে? আমি জলদি করে অন্ধকারে একটা রুমে ঢুকে পড়ি। আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না। এই রুমটা থেকে দুর্গন্ধ আসছে, তারপরও চুপ করে দাঁড়িয়েছে। শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে নিচ্ছি, ঠিক তখন আমার পায়ের একটা আঙ্গুলের উপর কি জানি পড়লো। শুধু একবার না, বারবার টপ টপ করে পড়ে যাচ্ছে। দরজার পাশে এসে কে জানি বলছে, দেখি চল রুমে কেউ আছে কিনা। অন্যজন ধমক স্বরে বলল, তোর কি মরার ভয় নাই? তুই জানস এখানে কি আছে? না, কি আছে? যাদেরকে আমরা উঠিয়ে নিয়ে আসি তাদেরকে মেরে এখানে ওস্তাদ ফেলে রাখে। কি বলছো? হ্যাঁ, এখানে থেকে লাশ পচে যায়, কঙ্কাল হয়ে যায়। চল চল এইখান থেকে। তারা দুজন তাড়াহুড়ো করে নিচে নেমে গেছে। আমি ধীরে ধীরে উপরের দিক তাকিয়ে দেখি মাথা ছাড়া একটা নিথর দেহ পড়ে আছে, সেখান থেকে টপ টপ করে রক্তগুলো আমার পায়ে পড়ছে। আমি একটু ভয় পেয়ে দূরে গিয়ে দাঁড়ালাম। একটু দূরে গিয়ে বসে পড়লাম, কিসের উপর জানি না, তবে খুব শক্ত লাগছিল। বসার পর বারবার কেন জানি মনে হচ্ছিল একটা মানুষের উপর বসে আছি। অন্ধকারে তেমন কিছু দেখা যাচ্ছে না, তাই পকেটে থেকে ছোট্ট লাইটারটা বের করে হালকা আলো জ্বলছে তা দিয়ে যেখানে বসেছিলাম তা দেখতে গিয়ে যেন আমি মুহূর্তের মধ্যে পিছনে চলে আসি। এইটাকে দেখলাম, বুকটা এখনো ধরফর করছে। আমার চারদিকে নিথর দেহ পড়ে আছে, কারো মাথা নাই তো কারো দেহ নাই, কিন্তু এখানে শুধু দেহের চামড়াটা দিয়ে কি যেন ঢেকে রেখেছে। দূর থেকে পুনরায় আবার দেখার চেষ্টাটা দেখে আমি আরো বিস্মিত। এখানে একটা বর্ষার বাক্স, যেখানে পিনকোড সিস্টেম করা, তা দেখে আমার ভিতরটা কেমন জানি ভয়ে ভয়ে হাত পা কাঁপছিল। তাহলে কি রবিন যে বলেছিল পিনকোডের রহস্য সত্যি, সেটা কি আমার সামনে? আমার বিশ্বাস হচ্ছে না, অনেক আগ্রহ বেড়ে যায় মুহূর্তের মধ্যে বাক্স খোলার। সাথে সাথে সামনে গিয়ে পিনকোড চাপলাম, 4,56,321। মুহূর্তের মধ্যে অবাক করে দিয়ে বাক্সটা খুলে গেল। বাক্সটা যেই খুলবো এমন সময় একটা চিৎকার শব্দ শুনতে পেলাম। বাক্স রেখে গিয়ে দেখি মৌকে ওই দুজন খুব অত্যাচার করছে। ভালো করে তাকিয়ে দেখি মৌয়ের ডান হাতে থেকে টপ টপ করে রক্ত পড়ছে। আমি মুহূর্তের মধ্যে ধৈর্য শক্তি হারিয়ে ছুটলাম মৌয়ের কাছে। আমার উপর কি জানি বার করলো, ক্ষণিক সময়ের মধ্যে দুটি দেহ নিথর হয়ে পড়ে আছে। মানে আমি যখন ধৈর্য শক্তি হারিয়ে মৌয়ের কাছাকাছি যাব, ঠিক তখনই সামনে একটা রক্তমাখা ছুরি ছিল, সেটাকে নিয়ে দুইজনকে দুই কুপে শরীর দুখণ্ডিত করে ফেললাম। জানি না কেন এমনটা করেছি, শুধু এইটুকু জানি রাহির কথা ভেবে কিছুটা এখন স্বস্তি পাচ্ছি। আমার কাছে কিছুই মনে হচ্ছে না। মৌ আমার দিক ভয় ভয় নিয়ে তাকিয়ে আছে, হয়তো কিছু বলার সাহস খুঁজে পাচ্ছে না। ঠিক তখনই অন্ধকার থেকে তালি বাজিয়ে আসে। কি জানি শব্দ করে বলে যাচ্ছে। অন্ধকার থেকে এই শব্দগুলো ভেসে আসে। রাশেদ, তুই ভালোই করেছিস, তা না হলে পরে আমি আবার কষ্ট করে তোদের চারজনকে মারতে হতো। কে তুই, আর কেন এইসব করছিস? কেন এইসব করছিস জানতে চাস? ঠিক আছে, মৃত্যুর আগে তোর ইচ্ছেটা পূরণ করার দায়িত্ব নিলাম। এখন পর্যন্ত 35টা মেয়েকে, 22টা ছেলেকে, আর এখন তোরা দুইজনকে নিয়ে 59টা খুন হবে। যা আমার ভিতরে অনেকটা আনন্দ লাগছে। কেউ সেক্স করে, কেউ টাকা পেয়ে আনন্দ পায়, কিন্তু আমার শুধু রক্ত আর রক্ত মাখা শরীরের সাথে থাকতে ইচ্ছে করে। তুই রাহিকে মেরেছিস কেন? তুই আগে বল, যদি তোর বাবার শরীরে কেউ আঘাত করে তুই কি করবি? মেরে ফেলবো। হা 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 হা, আমিও মেরে ফেলবো বলি না, সোজা মেরে ফেলেছি। রাহি কখনো কাউকে অকারণে মারে না। মনে করে দেখ রাশেদ, ভালো করে মনে কর, তোর সামনে আমার বাবার গায়ে হাত দিয়েছে। আমি তখন একটু বিচলিত হয়ে গেলাম। হঠাৎ মনে পড়লো রাহি আমার সামনে শুধু একজনকে মেরেছে, আর সে হলো রবিন। রবিন দিয়ে যদি মেরে থাকে তাহলে কি আসামি রবিনের ছেলে? তার মানে শিমুল এখনো বেঁচে আছে। কে তুই, শিমুল? আরে বোকা, এক বাপের ঘরে কি একজনই ওই জন্মায়? তার মানে তুই? হ্যাঁ, আমি শিমুলের বড় ভাই, আর তোর খুব কাছের একজন মানুষ। কাছের মানুষ? শোন তাহলে, আমি হলাম সৃজন, যাকে তুই এই মৌয়ের জন্য আমার গালে থাপ্পড় দিয়েছিলি। সেই দিন মনে হয়েছিল তোকে মেরে ফেলি, কিন্তু বাবার কাছ থেকে যখন শুনলাম তুই আমার ছোট ভাইটাকেও মেরে ফেলেছিস, তখনই তোর সাথে এই পিনকোড নিয়ে খেলা শুরু হয়ে যায়।
আর তুই ভাবছিস আমার বাবাকে দিয়ে আমার বাবাকে খুন করেছিস, আর সেটা আমি জানবো না? তুই সব ক্যামেরা বন্ধ করে দিয়েছিলি, কিন্তু বাবার দাঁতের পাশে ছোট্ট একটি ক্যামেরা ছিল। যখনই হাসি দিয়ে কথা বলেছে তখন সবকিছু দেখা গেছে। কিন্তু খুব কষ্ট হয়েছে বাবার শরীর থেকে ক্যামেরাটা বের করতে। বাবা যখন মরে যায় তখন ক্যামেরা সোজা মুখে ঢুকে পেটে চলে যায়, আর আমি বাবার খুনের রহস্য জানার জন্য নিজ হাতে তার পুরো শরীরটা কেটে কেটে ছিন্ন বিচ্ছিন্ন করে ক্যামেরাটা বের করেছি। খুব কষ্ট হয়েছে। তোর বাবা ছিল জানোয়ার, আর তুই তো তার সন্তান হই, তুই তো জানোয়ার হবি। যে নিজের বাবার দেহ এইভাবে কেটে ফেলতে পারে তার থেকে আর কি আশা করা যায়? হুট করে অন্ধকার থেকে একটা রক্ত মাখা ছুরি নিয়ে আমার সামনে হাজির সৃজন। তার পুরো শরীর রক্ত মেখে আছে, শরীরে কিছুই নেই, ছোট্ট একটা আন্ডারওয়্যার ছাড়া পুরো শরীর নগ্ন হয়েছে আর শরীর জুড়ে রক্ত মাখা। আমি মৌকে দূরে সরিয়ে আমার পকেটে থেকে ছোট্ট ছুরিটা বের করে তার সামনে দাঁড়িয়ে যাই। সৃজন আমার উপর বারবার আঘাত করার বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে, আর আমি সৃজনকে হয়রানি করার উপায় খুঁজে যাচ্ছি। বারবার আঘাতের মাঝে হঠাৎ সৃজন রক্ত মাখা ছুরিতে আমার শরীর একটা অংশে ছুঁয়ে যায়, আর শরীর থেকে টপ টপ করে রক্তগুলো পড়ছে। ব্যথায় খুব অসহ্য লাগছিল। মেজাজ ধীরে ধীরে যেন আগুনের উত্তাপের মতো জ্বলে উঠছে। সৃজন যখন আবার আঘাত করতে আসে সাথে সাথে মাথা নিচু করে তার গলায় ছুরিটা বসিয়ে দেই। সৃজনের হাত থেকে মস্ত বড় ছুরিটা পড়ে যায়। সোজাসুজি সৃজন আমার দিক তাকিয়ে আছে। গলা থেকে ছুরিটা ফেলে বসে পড়ল। আমি মৌকে বললাম একটা কাপড়ের ব্যবস্থা করো। মৌ তাৎক্ষণিকের ভিতরে কাপড় জোগাড় করে আমার হাতে দিল। আমি সৃজনের সামনে গিয়ে তার গলায় কাপড় পিছিয়ে বললাম, তুই এত জলদি মরতে পারিস না, চল উঠো। সৃজন আমাকে মারার জন্য আবার উঠলো, আর আমি তার রক্ত মাখা ছোট্ট ছুরিটা আমার হাতে নিয়ে তার পায়ের সামনে তার মস্ত বড় ছুরিটা এগিয়ে দিলাম। সৃজন কথা না বলে আমার উপর আবার আঘাত করার চেষ্টা। এইবার সৃজনের পেটের মধ্যে একসাথে টানা 4-4 বার ছুরিটা বসিয়ে টান দেয়, এতে করে তার শরীর থেকে নাড়িভুড়ি বের হয়ে আসে। রাগ নিয়ন্ত্রণ না করতে পেরে মৌকে জোর গলায় বললাম, আয়নার ব্যবস্থা করো। মৌ তার পার্স থেকে ছোট্ট আয়নাটা বের করে আমার সামনে নিয়ে আসলো। আমি জোরে একটা হাসি দিয়ে সৃজনের উদ্দেশ্য বললাম, তোর কপাল খারাপ, ছোট্ট আয়নাটা কপালে জুটলো। আয়নাটা সামনে নিয়ে তার মুখের দিক তুলে ধরলাম, কিন্তু তার মুখ তো কিছুই হয় নাই। বুঝবে কি করে যে তাকে কতটা ছিদ্র করেছি? তাই পুনরায় আয়নাটা রেখে মুখের মধ্যে টানা কুড়িটা ছুরির আঘাত বসিয়ে দিয়েছি। তারপর আয়নাটা মুখের সামনে ধরে বললাম, দেখ তোর মুখটা কেমন, ফিরে দেখবি না? চোখ বন্ধ কেন? তোর চোখ খুল বলতেছি। মৌ আমাকে দেখে ভয়ে কাঁপতে লাগলো। সৃজন দিয়ে কাঁধে করে নিয়ে এসে ভয়ানক ঘরে ফেলে দিলাম। তারপর চলে আসার আগে বাক্সের ভিতরে কি ছিল তা দেখলাম। প্রত্যেকটা মানুষকে যে মেরেছে তাদের চোখগুলো এখানে। হাত দিয়ে নেড়ে দেখি এর নিচে অনেকগুলো হিরে, সবগুলো ওখানে রেখে দরজা বন্ধ করে চলে এসেছি। মৌকে নিয়ে সোজা বাসায় চলে আসি। আমার পুরো শরীর কেটে আছে, আঙ্গুল কেটে আছে, পারিবারিক ডাক্তার এসে সবকিছু করে গেছে। দিনরাত মৌ আমাকে সেবা দিয়ে যাচ্ছে, আমার পাশে বসে কবিতার বই, গল্পের বই পড়িয়ে পড়িয়ে শোনাচ্ছে। এইভাবে কেটে যায় 9টা দিন। 10 দিন পর মোবাইলে একটা টুন করে মেসেজ আসে। হঠাৎ দেখি মোবাইলের স্ক্রিনে ভেসে উঠল মিশন নিন। অদ্ভুত একটা নাম ভেসে আসলো, হয়তো নতুন কোথাও নতুন কোনো স্যারের সাথে আবার কাজ করতে হবে। 10 দিন পর সুস্থ হয়ে যাওয়ার পর মৌয়ের পরিবার মৌকে একবারই দিতে এসেছে আমাদের বাড়িতে। এমন যে মৌ প্রতিদিন আমার পাশে থাকতো, আয়োজন করে দেওয়ার জন্য হয়তো আসা। বাবা মা সবাই মিলে একসাথে ভোজন করার পর মৌয়ের বাবা চলে যাচ্ছে, আর আমার আম্মু তাদেরকে এগিয়ে দিতে যাচ্ছে। কিন্তু আমার বাবা আনমনে তাকিয়ে আছে মৌয়ের মায়ের দিক, আর মৌয়ের আম্মু যেন বাবার চোখের দিক তাকিয়ে হারিয়ে গেছে। কিছুই বুঝলাম না, বুড়ো বয়সে কি ভালোবাসা জোয়ার এসে পড়লো আমাদের ঘরে। থাক, পরিবারের রহস্য না হয় অন্য একদিন জানা যাবে। মৌয়ের বাবা মা চলে যাওয়ার 5 মিনিট পর মৌ আমাকে জোর করে রুমে নিয়ে গেল। আমি বাধ্য ছেলের মতো রুমে ঢুকলাম, আর মৌ দরজা বন্ধ করে দিল। সবকিছু আবার যেন অন্ধকার হয়ে গেল। এই অন্ধকারের ফলাফল 1টা বছর পর পেলাম। আমাদের ঘরে ফুটফুটে ছোট্ট একটি ছেলে হয়েছে, তার নাম অর্ক রাখা হয়েছে। সমাপ্ত।